Merhaba Esad, ben Dile. Hello, Assalamu alaikum, everyone. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তন্ময় রহমান তিথি, অ্যাসিস্ট্যান্ট Hi, সেক্রেটারি, ইভেন্ট ম্যানেজার। are we waiting for the trainer? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েটিং ফর ট্রেনার। আমাদের হচ্ছে হোস্ট তন্ময় রহমান তিথি। আমি তন্ময় রহমান তিথিকে হচ্ছে রিকোয়েস্ট করছি তার হচ্ছে শুরু করার জন্য আমাদের প্রথম কাজ। কিছু শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তন্ময় রহমান তিথি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইভেন্ট ম্যানেজমেন্ট উইথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের আজকের স্পেশাল সেশন হাউ টু রাইট আ রিসার্চ প্রপোজালে। রিসার্চ প্রপোজাল লিখতে জানা রিসার্চ একটা সেন্টেন্স লিখতে হলে যেমন আমাদের অ ক খ বা এবিসিডি জানাটা ক্রুশাল, তেমনি রিসার্চ জার্নি শুরু করার ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল লিখতে জানাটা। আজকের এই সেশনে আমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট আলামিন বিজয় ভাই, সেক্রেটারি হাসিবুল হাসান ইমন ভাই, ভাইস প্রেসিডেন্ট ফাতেমা আক্তার দিঘি আপু, ভাইস প্রেসিডেন্ট মইনুর রহমান ভাই এবং আমাদের অ্যাডভাইজার্স ডক্টর মেজবাউদ্দিন সরকার স্যার, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এমডি মোয়াজ্জেম হোসেন স্যার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, ডক্টর খন্দকার হাসান মাহমুদ স্যার, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, মোহাম্মদ মিজানুর রহমান স্যার, ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, মোহাম্মদ রাকিবুল হাসান স্যার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। এবং স্পিকার হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 38 ব্যাচের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ডক্টর শিহাবুদ্দিন ভাই। ভাই এমআইটি থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেছেন এবং বর্তমানে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এন্ড মিনারেলস এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। আমাদের সেশনটি এখন শুরু হয়ে যাবে। আর আমাদের সেশনের লাস্টে হচ্ছে একটা কোশ্চেন আনসার সেগমেন্ট থাকবে। তো যাদের সেশনের মাঝে কোনো কোশ্চেন অ্যারাইজ হবে মনে, নোট ডাউন করে রাখতে পারেন যাতে সেই সেগমেন্টে আপনি ভাইকে কোশ্চেনটা করতে পারেন। Now I would like to welcome Dr. Shihabuddin Bhai. Assalamu alaikum ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইটস মাই প্লেজার। আমিও আসলে খুশি এত বড় প্ল্যাটফর্মে এত মানুষের সাথে আমার প্রিয় ক্যাম্পাসের অসংখ্য ছোট ভাই এবং বাংলাদেশের অসংখ্য এন্টারটেস্টিক রিসার্চারদের সাথে মিট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ভাই আপনি এখন আপনার সেশনটা শুরু করতে পারেন। আমি একটু ইন্টারেক্ট করি একটু ভাই। আমি আমাদের সেশনে হচ্ছে আমাদের অ্যাডভাইজার হচ্ছে আমাদের ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যার উপস্থিত আছেন। স্যারকে হচ্ছে সেশনের শুরু করার শুরুতে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। দ্যাটস উইল বি গ্রেট। ধন্যবাদ আলামিন বিজয়। আমি প্রথমেই স্পেশাল থ্যাঙ্কস জানাই ডক্টর শিহাবুদ্দিনকে। উনি ওনার অনেক মূল্যবান সময় ম্যানেজ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সাথে যারা ইনভলভ আছেন তাদেরকে একটু গাইডলাইন করবেন যে কিভাবে আমাদের রিসার্চ প্রপোজালটা রাইট করতে হয়। বেসিক্যালি আপনি জানেন যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে মেইনলি টিচিং ফোকাসড। আমাদের
ইউনিভার্সিটিগুলো রিসার্চ ফোকাস না, এই কারণে আমরা রিসার্চে অনেক পিছিয়ে আছি। তবে খুব আশার কথা হচ্ছে রিসেন্টলি আমাদের গ্রাজুয়েট স্টুডেন্টরা অনেক বেশি সচেতন এই বিষয়গুলোতে এবং তারা যথেষ্ট রিসার্চে ইন্টারেস্টেড, তারা আগায় আসতেছে। বাট আমাদের ইউনিভার্সিটির রিসার্চ এনভায়রনমেন্ট আপনি জানেন যে এখনো ওইরকম হয় নাই। তবে আমরা আশাবাদী যে ইন ফিউচারে এই রিসার্চ এনভায়রনমেন্টটা অনেক ভালো হবে এবং আমরা আরো বেশি আনন্দিত যে আমরা রিসার্চ এনভায়রনমেন্ট আমাদের ভালো না, ফ্রেন্ডলি না, বাট আমরা কোয়ালিটিফুল রিসার্চ প্রডিউস করতে সক্ষম হই, যেটা অন্যান্য ডেভেলপ কান্ট্রি অথবা আপনি যে জায়গায় আছেন এখানে যথেষ্ট রিসার্চের সাপোর্ট আছে। উইদাউট আমাদের সাপোর্ট, ফান্ডিং প্লাস বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস থাকার পরেও আমাদের যে স্টুডেন্টরা, মেধাবী স্টুডেন্টরা যে ধরনের কাজ করছে এটা অবশ্যই তাদের প্রশংসার তারা দাবিদার। আশা করি আপনাদের সহযোগিতা এবং আপনাদের গাইডলাইন থাকলে আপনারা যদি এই রিসার্চ সোসাইটির সাথে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন অথবা বিভিন্ন রকম দিক নির্দেশনা দেন, আমরা আশা করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইন ফিউচারে আরো অনেক ভালো অবস্থানে যাবে এবং সারা বিশ্বেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে রেপুটেশন আছে আশা করি সেটা ডে বাই ডে আরো ভালো হবে। এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আপনার সেশনটা কন্ডাক্ট করার জন্য রিকোয়েস্ট করছি এবং ইন ফিউচারে আমি আশা করি আপনার কাছ থেকে আমরা আরো যে কোনো ধরনের কোনো সহযোগিতা চাইলে আমরা আশা করি নিরাশ হব না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে। জি ভাই, শুরু করতে পারেন আপনি। ওকে, থ্যাংক ইউ মোয়াজ্জেম হোসেন স্যারকে, অসংখ্য ধন্যবাদ অসংখ্য মূল্যবান কথা বলার জন্য। আসলে আমি প্রথমে থ্যাঙ্কস জানাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিকে এবং এই সোসাইটির আন্ডারে কন্টিনিউয়াসলি আমাদের স্টাডিতে আগ্রহী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আর আমি দেখি বিভিন্ন সময়ে আপনাদের বিভিন্ন প্রোগ্রামগুলো, যেটা সত্যিই প্রশংসনীয় এবং নিঃসন্দেহে এটা উপকারী বিভিন্ন স্পেশালি নতুন যারা রিসার্চার তাদের জন্য। তো আর এই প্ল্যাটফর্মে আমাদের অসংখ্য টিচার আছে যারা অত্যন্ত পরিশ্রমী এবং অসংখ্য ছোট বড় ভাই আছে যারা তাদের সকল মেধা, মনন এবং পরিশ্রম দিয়ে আজকের এই সংগঠনকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাকে জন মানুষকে এই বড় প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। যদিও আমি এতটা যোগ্যতা সম্পূর্ণ না, তবেও আমার যতটুকু যোগ্যতা সৃষ্টিকর্তা দিয়েছেন আমি আমার নিজের অভিজ্ঞতা আলোকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকে শেয়ার যে টপিকসটা সেটা হাউ টু রাইট এ ফ্রুটফুল রিসার্চ প্রপোজাল। তো আমি কি স্লাইড শেয়ার করব নাকি বা ডিফল্ট কথা বলবো? স্লাইড শেয়ার করতে যে আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে আপনি। ওকে, শেয়ারটা ভালো হচ্ছে না। আমার স্লাইড কি আপনারা দেখতে পাচ্ছেন? যদি
কেউ রেসপন্স করতেন তাহলে সুবিধা হতো। দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। ওকে, প্রথমেই আমরা আমাদের সেশন শুরু করার আগে জাস্ট আমি আমার সম্পর্কে লিটল বিট কিছু বলি। আমার রুটস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বেস ছিলাম। ওখানে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি মাস্টার্স করার পরে তারপরে জাপানের একটা টপ ইউনিভার্সিটি আমি পিএইচডি করি, তারপরে এমআইটিতে পোস্টডক করি। পোস্টডক করার পরেই আমি ইনভাইট পাই কেপিপিএম থেকে, ওরাই আমাকে ইনভাইট করছে আমি জয়েন করবো কিনা। ওভারঅল সবকিছু বিবেচনা করে আজকে আমি এখানে ডিপার্টমেন্ট অফ বায়ো ইঞ্জিনিয়ারিং এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। আর আমি এখানে যে সাবজেক্টগুলো টিচিং দিচ্ছি সেটার মধ্যে মেজর সেল বায়োলজি, বায়োরিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, প্রসেস ইঞ্জিনিয়ারিং, cell and molecular biology, drug and gene delivery, and biochemistry. Our research expertise area: biological chemistry, synthetic chemistry, nanotechnology, drug delivery, cancer biology, and vaccination. এখন আমি যে রিসার্চ ফিল্ডে ইনভলভ আছি, যেটা আমার রিসার্চ ইন্টারেস্ট, এটা রিলেটেড টু মাই পিএইচডি স্টাডি। এখানে মেইনলি ফোকাস করছি সিনথেটিক কেমিস্ট্রি, বায়োমেটেরিয়ালস, ন্যানোটেকনোলজি, ড্রাগ ডেলিভারি, ডায়াবেটিক্স, অ্যান্টিমাইক্রোবিয়াল, টক্সিসিটি, প্রসেস ইঞ্জিনিয়ারিং এন্ড ভ্যাকসিনেশন। ওকে, আজকে আমরা যে টপিকসটা বলেছি এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ফর academician but also it's important for a student who are going to apply for PhD or MS in outside of the country. Normally আমাদের এখানেও আমরা ইন্টারনাল অনেক স্পেশালি পিএইচডি স্টুডেন্টরা যখন তাদের প্রপোজাল সাবমিট করে তখন আমিও অনেক রিভিউ বোর্ডে থাকি। দেখা যায় যে আমাদের সেই আলোকেই আজকে শেয়ার করবো আমরা কোন কোন পয়েন্টগুলো মেইনলি রিজার্ভ করি। আর বিসাইড দ্যাট আমার নিজেরও কিছু সাকসেসফুল কিছু স্কলারশিপ বা ফেলোশিপ পেয়েছি যেখানে আমি রিসার্চ প্রপোজাল দিয়েছি এবং সাকসেসফুলি সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। আমি আমার সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদের সাথে শেয়ার করব। আমার উল্লেখযোগ্য যে রিসার্চ প্রপোজালগুলো সাকসেসফুলি হয়েছে সেগুলোর মধ্যে আছে নেক্সট স্কলারশিপের জন্য যে স্কলারশিপ রিসার্চ প্রপোজাল লিখছিলাম, সেটা জাপানের গভর্নমেন্ট স্কলারশিপ। তারপরে জাপান সোসাইটি অফ প্রমোশন সোসাইটি যে এসপিএস, এটাও জাপান গভর্নমেন্ট সোসাইটি থেকে। তারপরে ওয়ার্ল্ডের বলা যায় যে সবচেয়ে কম্পিটিটিভ ইউএসএফডিএ যে গ্র্যান্ট, আমি যখন এমআইটিতে ছিলাম তখনও আমি আমাদের প্রপোজাল লেখাতে ছিলাম এবং আমি যে প্রজেক্টটা পেয়েছিলাম ওই প্রজেক্টে আমি মানে টপ সিনিয়র পার্সন হিসেবেই ছিলাম। তারপর আমরা আরেকটা গ্র্যান্ট লিখছিলাম যেটা সাকসেসফুলি হয়েছে, সেটা হচ্ছে তাকেদা ফার্মাসিউটিক্যাল রিসার্চ ফেলো ইউএসএ থেকেই। তারপরে যখন আমি এখানে এসেছি অ্যাজ এ পিআই হিসাবে আমি অ্যাপ্লাই করেছি আরডিআই, যেটা সৌদি আরব গভর্নমেন্ট স্কলারশিপ, নিয়ার টু দ্য 3 to 5% অ্যাপ্লিকেন্ট এটা পাই, যাকে আলহামদুলিল্লাহ সেখানে সাকসেসফুলি করতে পারছি। তারপরে আমাদের ইউনিভার্সিটির ডিশেপ এটাও সাকসেসফুলি। তো আমি ছোট্ট লাইফে ছোট্ট সময়ের মধ্যে যেটা সাকসেসফুল কিছু ব্র্যান্ড যেখানে আমি অধিকাংশ জায়গায় পিআই অথবা লিডিং কোয়াই হিসাবে ছিলাম। প্রথমে আমি যদি ওভারঅল বলি যে গ্র্যান্ট রাইটিং অর রিসার্চ প্রপোজাল হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, মেন উদ্দেশ্য থাকে আমাদের একটা স্পন্সরশিপ পাওয়ার জন্য, যার মাধ্যমে আমরা কি আমাদের রিসার্চটাকে খুব স্মুথলি চালাতে পারি। যেমন মজন হোসেন স্যার বলছেন, মজন হোসেন স্যারকে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন উনি খুব ইয়াং ছিল, প্রথমে থেকে তো মানে স্টুডেন্ট হিসাবে তারপরে ভাই হিসাবে টিচার হিসাবে পেয়েছি। উনি ইভেন উনি অদ্ভুতভাবে আপনার বাগানের সাথে যুক্ত ছিল, সেই সুবাদে ওনার সাথে অনেক কয়েকবার মিট করার কথা বলা হয়েছে। এখন উনি যে বললো যে আসলে আমাদের ফান্ড অনেক কম, তারপরে আমরা লাস্ট মান্থে আমাদের এখানকার চেয়ারম্যানের সাথে আমি কথা বলছি। কথা বলার সময় একটা প্রসঙ্গে বললো যে তোমাদের দেশের স্টুডেন্টরা আসলে এটা কিভাবে রিসার্চ করে। আমি তখন বললাম যে দেখো আমাদের দেশের স্টুডেন্টরা ট্রুলি অনেক ট্যালেন্ট,
এরা যদি একটু অপরচুনিটি পায় তাহলে বেশি কিছু করতে পারে। তো যাই হোক, তারপরে আমাদের এখানে একজন মেবি কেউ যদি ডক্টর সাবু থমাস, উনি হচ্ছে ইন্ডিয়ান বাট ওয়ার্ল্ড রিনাউন্ড একজন সায়েন্টিস্ট। উনি আমাদের এখানে ভিজিটে আসছিল, আমি তার হোস্ট ছিলাম, তার সাথে ছিলাম 2 দিন। তো উনিও একটা প্রসঙ্গে ওনার সাথে কিছু কোলাবোরেটিভ কাজ করা এবং উনি আমাদের দেশ সম্পর্কে জানতেছিলেন, দেশের স্টুডেন্ট সম্পর্কে। তো আমিও বলছি যে আসলে আমাদের দেশের স্টুডেন্টরা truly genuine and excellently they are interested in research but we have limitation. তো সেও বললো যে ঠিক আছে, আমি আসলে কখনো বাংলাদেশি স্টুডেন্ট নেই নাই, আমি এরপরে যদি আমার কাছে কোনো অ্যাপ্লিকেন্ট আসে আমি ট্রাই করবো তোমাদের দেশ থেকে স্টুডেন্ট নেওয়ার। তো আমি এরকম যেখানেই সুযোগ পাই আমি চেষ্টা করি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার, এমনভাবে রিপ্রেজেন্ট করি যাতে আমাদের দেশ থেকে কোনো অ্যাপ্লিকেন্ট যদি কেউ অ্যাপ্লাই করে সেখানে যাতে সুযোগ হয়। জাস্ট লাইক আমি যখন এমআইটিতে ছিলাম তখন আমার প্রফেসর ইতিপূর্বে কখনো বাংলাদেশি স্টুডেন্টকে নেই নাই, বাট আমি যাওয়ার পরে তারপর আমাদের ল্যাবে আরেকজন বাংলাদেশিকে নিয়েছে। তো আমি চেষ্টা করি আমার এন্ড থেকে যতটুকু পারি সবাইকে সহযোগিতা করার। তো এই আপনার স্কলারশিপের ধাপের মধ্যে একটা ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে যে রিসার্চ প্রপোজাল লেখা। এটা খুব ইম্পর্টেন্ট, আপনার শুধু যে স্কলারশিপ পাওয়া তা না, ইভেন স্কলারশিপ পাওয়ার পরে পরবর্তী ক্যারিয়ারের জন্য। তো ঠিক আছে, আমরা এখন চলে যাই আমাদের আজকের ফর্মাল সেশনে। প্রথমে রিসার্চ প্রপোজালটা কি? আসলে রিসার্চ প্রপোজাল নাথিং এলস, আপনি যে রিসার্চ করতে চাচ্ছেন সেটা একটা ওয়েল ডকুমেন্টেড রিটেন ফর্ম, যেখানে আপনাকে কিছু কিছু বিষয়গুলোকে ফোকাস করতে হবে, যেটা হবে খুব একটা অর্গানাইজ স্ট্রাকচার বেস, এবং আপনি কি করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন এবং কিভাবে করবেন, এটা যখন একটা সুন্দর ফরম্যাটে দেওয়া হয়, মেন উদ্দেশ্য থাকবে যে আমার স্পন্সরশিপ পাওয়ার জন্য, বা যাতে আমি কিছু ফান্ড পাই যার মাধ্যমে আমি আমার রিসার্চটাকে সহজভাবে কমপ্লিট করতে পারি। তো এটাই মূলত রিসার্চ প্রপোজাল। Different types of research proposal are available based on the requirement, based on the situation. এমন যেমন এর ভিতরে ডিজার্টেশন প্রপোজাল, গ্র্যান্ট প্রপোজাল, থিসিস প্রপোজাল, প্রজেক্ট প্রপোজাল, রিসার্চ ফান্ডিং প্রপোজাল, প্রি প্রপোজাল, রিনিউয়াল প্রপোজাল, আনসলিকেট প্রপোজাল, সলিকেট প্রপোজাল, কন্টিনিউটর, প্রোগ্রাম ইভ্যালুয়েশন প্রপোজাল, feasibility study. That means different types of proposal আছে আমাদের। তো এই প্রপোজালটার মধ্যে আবার মেইনলি 2 ধরনের প্রপোজাল আছে। একটা হচ্ছে ইন্টারনাল রিসার্চ প্রপোজাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল রিসার্চ প্রপোজাল। ইন্টারনাল রিসার্চ প্রপোজাল আলটিমেটলি আপনি যে ইনস্টিটিউশনে আসছেন সেই ইনস্টিটিউশনগুলো আপনাকে প্রোভাইড করে বা গ্র্যান্টগুলো প্রোভাইড করে আপনার কাজটাকে স্মুথলি করার জন্য। তো এখানে মূলত একটা কথা বলে রাখি, যারা পিএইচডি বা মাস্টার্সে অ্যাপ্লাই করতে যাবেন তাদের অধিকাংশ এই ইন্টারনাল রিসার্চ প্রপোজালটাই লিখতে হয়, বিকজ এখানে একটা হচ্ছে আপনি যে প্রফেসরের আন্ডারে যাবেন ওনার হয়তো ফান্ড আছে, ওনার ফান্ডটা মেবি এক্সটার্নাল অর ইন্টারনাল, বাট আপনার ক্ষেত্রে এটা হবে ইন্টারনাল। আনাদার প্রপোজালটা হচ্ছে এক্সটার্নাল, যেখানে আপনাকে বাইরে কোনো অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, আদার্স কান্ট্রি অর্গানাইজেশন, আদার্স ইনস্টিটিউশন এই স্পন্সর করতে পারে, সেটা হচ্ছে এক্সটার্নাল রিসার্চ প্রপোজাল। ইন্টারনাল রিসার্চ প্রপোজালের মধ্যে 2 ধরনের রিসার্চ প্রপোজাল আছে, একাডেমিক এন্ড নন একাডেমিক। স্পেশালি ফর স্টুডেন্ট তাদের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে একাডেমিক প্রপোজালগুলোকেই ফোকাস করা হয়। আর নন একাডেমিক প্রপোজাল প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা রিসার্চ ইনস্টিটিউশনে একটা গোল থাকে, মিশন থাকে, ভিশন থাকে। তাদের মিশন ভিশনের মধ্যে কিছু থাকে যেটা হিউম্যান ইম্প্যাক্ট, যেটা খুব নিকটবর্তী ভবিষ্যতেই তারা মার্কেটে নিয়ে আসতে পারবে, ইন্ডাস্ট্রিতে একটা ফাইটিং করতে পারবে, সেগুলো নন একাডেমিক। আমরা এগুলো আবার বিস্তারিত বর্ণনা করব। নাও সলিকেটেড, আনসলিকেটেড, এই দুটা যে আছে রিসার্চ থিম আছে বা রিসার্চ প্রপোজাল, এখানে মেইনলি সলিকেটেড মিন্স আপনার এটা
বাউন্ডারি আউট পার্ট থেকে ফান্ড আসবে এরকম। এটা আগে ইন্ডাস্ট্রি বা ফান্ড বা কোনো রিসোর্স তারা বলে দেয় যে আমাদের মেইন গোল এইটা, আমাদের আউটকাম এইটা, আমরা এরকম কিছু চাই। এটা হচ্ছে সলিকেটেড। আর আনসলিকেটেড এটা মেইনলি সলিকেটেড অ্যানাদার ফ্যাক্ট ইজ দ্য রিয়েল অ্যাপ্লিকেশন। আনসলিকেটেড যেখানে স্পেসিফিক এরকম বলে দেয় না যে আমরা এটাই চাই, বাট তারা একটা আউটলাইন দিয়ে দেয় যে আমাদের এই প্ল্যান আছে, এই প্ল্যানের এই বাজেট এরকম কিছু প্রেডিক্ট করছি। ভাই একটু ইন্টারঅ্যাক্ট করতেছিলাম। ইয়েস, আপনি কি ফার্স্ট স্লাইডে দেখাচ্ছেন? আমরা তো ফার্স্ট স্লাইডে দেখতে পাচ্ছি। না না, আমি তো ফার্স্ট স্লাইড দেখছি না, আমি তো অনেকগুলো স্লাইডে 2-3টা স্লাইড পার হয়ে গেছি। ফার্স্ট স্লাইডে ছিল আর এখন ঠিক আছে ভাই। স্লাইড কি মুভ হচ্ছে? স্লাইড কি মুভ হচ্ছে এখন? মুভ হচ্ছে কোন মানে ফিফথ স্লাইডে আছে, ফিফথ স্লাইড আছে এখন ঠিকভাবে দেখা যাচ্ছে ভাই। তার মানে এখন মুভ হচ্ছে কিনা আমি এটা বলতে চাচ্ছি। না ভাই ফিফথ স্লাইডে আছে, একটু মুভ করেন তারপর বুঝা যাবে। আমি মুভ হচ্ছে না? না ভাই মুভ হচ্ছে না, মানে ফিফথ স্লাইডে এখন আটকে আছে। হ্যাঁ এখন মুভ হচ্ছে, এখন হচ্ছে। হ্যাঁ ভাই এই স্লাইডগুলো কি দেওয়া যাবে না? হ্যাঁ এখন হচ্ছে ভাই। হ্যাঁ ভাই স্লাইডগুলো কি শেয়ার করা যাবে? হ্যাঁ স্লাইড আমি শেয়ার করতে পারবো, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি অর্গানাইজেশনে এতে দিয়ে দিব, তাহলে পরে ওনারা আপনাদের সাথে শেয়ার করে দিবে। দ্যাটস উইল বি গ্রেট। এখন কি স্লাইড মুভ হচ্ছে? জি ভাই এখন 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 মুভ হচ্ছে ভাই। ওকে, আমার মনে হয় স্লাইড শোতে দিলে মুভ হচ্ছে না। ওকে, সরি টু ইন্টারাপ্ট। থ্যাংক ইউ বিজয় এটা বলে দেওয়ার জন্য। তো এখানে আমরা বিভিন্ন টাইপ বর্ণনা করলাম, জাস্ট বেসিক ইন্ট্রোডাক্টরি রিসার্চ প্রপোজাল সম্পর্কে। এবার আমরা আসি যে কিভাবে রিসার্চ প্রপোজালটা আমাদের লিখতে হয়। আমরা একটা রুলস ফলো করতে পারি, অস্কার। O for overseeing aim, S for situation, C for challenge, A for action, R for research need, S for society impact. তো একটা রিসার্চ প্রপোজালের অনেকগুলো পার্ট থাকে, যে পার্টগুলোতে এই বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে, বা এই ফোকাস ওরিয়েন্টেড যদি আপনি রিসার্চ প্রপোজাল লেখেন তাহলে অ্যাকসেপ্টেন্সের পসিবিলিটিটা বেশি থাকে। তো এখন একটা ভালো রিসার্চ প্রপোজাল লেখার জন্য কয়েকটা স্টেপ থাকে, যে স্টেপগুলো আপনি পরপর আসতে হয়। তো আমরা এখানে 5টা স্টেপ বলবো যেখানে একটা সাকসেসফুলি রিসার্চ প্রপোজাল লেখা যায়। প্রথমে নট অনলি রিসার্চ প্রপোজাল, এটা হতে পারে আপনার যখন আপনি মনে করেন ইন্টার পাস করার পরে আপনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমি লাইফ সায়েন্সে পড়বো, না আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়বো, নাকি আমি আর্টসে পড়বো। দ্যাট মিনস আপনার একটা আইডেন্টিফাই একটা গোল থাকে। ঠিক রিসার্চ প্রপোজালেও আপনার প্রথম স্টেপটাই হচ্ছে আইডেন্টিফাই দ্য রিসার্চ কোশ্চেন। আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে করবেন, কেন করবেন, এটা একটা ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড ফোকাস ওরিয়েন্টেড থাকতে হবে। যে আমাদের ভিতরে স্পেশালি যারা নতুন তাদের ভিতরে এই জিনিসটা খুব হয় যে তারা অনেক বড় স্পেকট্রামে চিন্তা করে। যে আসলে রিসার্চ প্রপোজালগুলো আপনি কোনো বড় স্পেকট্রামে যদি চিন্তা করেন তাহলে ওটা কোনো স্পেসিফিক ফোকাস ওরিয়েন্টেড রিসার্চ প্রপোজাল হয় না, এবং এই ধরনের রিসার্চ প্রপোজালগুলো আপনার গ্র্যান্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ইভেন আমরাও যখন স্পেশালি পিএইচডি স্টুডেন্টরা যখন আমাদের এখানে অ্যাপ্লাই করে, আমরাও যখন রিসার্চ প্রপোজালগুলোকে রিভিউ করি, আমরাও এই বিষয়গুলো দেখি, যে বিষয়গুলো আমরা রিজেক্ট করি বা আমরা অ্যাকসেপ্ট করি, তারপরে কিছু কিছু সময় আমরা যখন অ্যাপ্লাই করি বিষয়গুলো আমাদের সামনে আসছে, যে রিভিউয়ার কমেন্টস আসছে বা যে কারণে রিজেক্ট হয়েছে বা অ্যাকসেপ্ট হয়েছে, আমি ওই আলোকেই বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতার সাথে সাথে বিভিন্ন লিটারেচার বেস নলেজগুলো শেয়ার করব। তো এখন আমাদেরকে সবসময় একটা স্পেসিফিক টপিক সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, প্রথমে আমি বলছি যে সলিকেট অ্যান্ড নন সলিকেট, যদি আপনি বলেন সলিসাইড অ্যান্ড নন সলিসাইড,
এখানে একটা বিষয় আছে যে আপনাকে যদি কোনো প্রফেশনাল আন্ডারে আপনি অ্যাপ্লাই করেন, এখানে দুইটা পার্ট থাকে, একটা ওপেন, আপনি নিজের মতো সিলেক্ট করতে পারবেন, আর আরেকটা আছে যেটা ফিক্সড, আপনাকে প্রফেসর বলে দিবে যে আমি এই ওরিয়েন্টেড রিসার্চ করব, তোমাকে তুমি এই ওরিয়েন্টেড রিসার্চ লেখো। সো তাহলে আপনার জন্য এটা ইজি হয়ে গেল, আর এখানে আপনার অল্টারনেট কোনো অপশন নাই। সো আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি কি করতে চাচ্ছেন, তারপরে আপনি যে বিষয়টা নিয়ে ভাবছেন সে বিষয়ে কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে, রিভিউ দ্য লিটারেচার। এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা হতে হবে কম্প্রিহেনসিভ, আপনার প্রিভিয়াস কি হয়েছে এবং ফিউচারে বিভিন্ন দেখবেন যে স্পেশালি ভেরি লেটেস্ট জার্নালগুলোতে আপনার একটা দেওয়া থাকে ফিউচার ডিরেক্ট বা ফিউচার প্রসপেক্ট, সেখানে কিন্তু বলা থাকে যে লিমিটেশনগুলো কি, এই লিমিটেশন আন্ডারে আমরা ফিউচারে কি করব। এই জায়গাতে স্টুডেন্টরা খুব বেশি দুর্বল থাকে, সেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য গ্যাপ। এই গ্যাপটাকে তারা আইডেন্টিফাই করতে পারে না আসলে, যে তার স্টাডিতে যে বিষয়টাতে এটাতে মেইনলি একটা লিমিটেশন থেকে যায় যে রিভিউ লিটারেচারে তারা গ্যাপটাকে এক্সপ্লেইন করতে পারে না ভালোভাবে। এই জন্য আপনি যদি মনে করেন যে কোনো বিষয়ে কিছু রিভিউ পেপার লিখতে চাচ্ছেন, আমি বলবো সেই বিষয়ে আগে পড়বেন, কাজ করার আগে পড়বেন। যখন পড়তে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার কাছে মনে হবে যে আরে এই বিষয়টা তো এখনো মনে হয় যে রিসার্চ হয় নাই, আমি এটা একটা গ্যাপ দিতে পারি, দ্যাট মিনস এরকম। তারপরে আপনার আছে যে ডেভেলপমেন্ট অফ মেথোডোলজি। আপনার কাছ থেকে যখন আপনি রিভিউ পেপার লিখবেন আপনার কাছে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু ডিজার্ভ করবে না আপনার প্রফেসর নর্মালি, বাট তারা চাই যে আপনি যে জিনিসটা লিখছেন সেই মেথোডোলজিটা হতে হবে সায়েন্টিফিক্যালি লজিক্যাল, অ্যান্ড যে ডাটা আপনি প্রোভাইড করতে চাচ্ছেন সেটা হবে যে ওয়েল জাস্টিফাইড। বিকজ রিসার্চ প্রপোজাল আর পেপার দুই জিনিস, আপনি কাজ করার আগেই লিখছেন যেটা একটা প্রেডিক্ট বা হাইপোথিসিস কোশ্চেন, বাট যখন আপনি মেথোডোলজিটাই সেম পার্টটাই যখন আপনার পেপারে লিখবেন তখন হতে পারে আপনি কি করছেন সেটা আপনাকে লিখতে হবে। তো এখানে মেথোডোলজি কিন্তু ভিন্নতা আছে এই জায়গাতে। আমি পার্সোনালি যখন কোনো প্রপোজাল রিভিউ করে আমি সবচেয়ে ফোকাস দিই মেথোডোলজির উপরে। মেথোডোলজিতে আসলে সে যে মেথোডোলজিতে কাজ করতে চাচ্ছে সেটা আদৌ সায়েন্টিফিক্যালি জাস্টিফাইড কিনা। তারপরে যেটা হয় যে আপনার এই যে আপনি যে মেথোডোলজিটা বর্ণনা করছেন বা করতে চাচ্ছেন সেটা ইতিপূর্বে কেউ করছে কিনা, সেটা যদি করে দ্যাট মিনস দ্যাটস রিপোর্টেড, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। বাট অনেক সময় নতুন কিছু করতে হয়, অ্যাড করতে হয়, টিউনিং করতে হয়, সেই সময় আপনি যেটা টিউনিং করতে যাচ্ছেন সেটা আসলে সায়েন্টিফিক্যালি লজিক্যাল কিনা আর আপনি ওয়েল জাস্টিফাইড করছেন কিনা। তারপরে যেহেতু রিসার্চটার সাথে অর্থ একটা বড় সম্পৃক্ততা আছে, এই জন্য রিসার্চের জন্য একটা বাজেট আপনাকে নির্ধারণ করে দিতে হয়, যে টেন্টেটিভ বাজেট, আপনি এক্স্যাক্টলি বলতে পারেন না যে এটা এরকম হবে, জাস্ট টেন্টেটিভ বাজেট, তার সাথে একটা টাইমলাইন। এই ক্ষেত্রে যদি আপনি পিএইচডি স্টুডেন্ট বা পিএইচডির জন্য কখনো রিসার্চ প্রপোজাল লেখেন তখন আপনি এটাকে করে দেবেন অ্যারাউন্ড 3 ইয়ার্স, যে টাইমলাইন টেন্টেটিভ। আর মাস্টার্সের জন্য যেটা করবেন সেটা 1 ইয়ার্স বা 1 ইয়ার 6 মান্থ। এটার জন্য আপনার দেখা যাচ্ছে আপনি কিসের জন্য কোন মানে কোন স্টেজের জন্য রিসার্চ প্রপোজালটা লিখছেন এটা ডেফিনেটলি আপনাকে টাইমলাইনের উপরে ডিপেন্ড করতে হবে। তারপরে নিজে এই পয়েন্টগুলো, এর ভিতরে কি কি পয়েন্ট আসবে আমরা আস্তে 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 বিস্তারিত বর্ণনা করব, আমি যতটুকু পারি ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে আসলে এবার লেখা এবং রিভাইজ দেওয়া, ফাইনালি আপনার ডেস্টিনেশনে পৌঁছায় দেওয়া। তো এখন একটা রিসার্চ প্রপোজাল যখন লিখতে যাবেন, এই রিসার্চ প্রপোজালে আপনার কি কি কন্টেন্টগুলোকে ইনক্লুড করতে হবে? ভাইয়া ব্যাচেলরের ক্ষেত্রে হলে এটা কত ইয়ার দিলে ভালো হয়? ওকে,
ব্যাচেলারের ক্ষেত্রে নর্মালি ব্যাচেলারের ক্ষেত্রে অধিকাংশতে এটা 6 মান্থের হয় এবং এটা বলেই দেয় যে 200 ওয়ার্ডস বা এরকম লিমিটেশন দেওয়া থাকে ব্যাচেলারের। ব্যাচেলার গুলো খুবই লিমিটেড অধিকাংশ ক্ষেত্রে। লাইক আমাদের এখানে যেটা আছে একটা কোর্স আছে ব্যাচেলার স্টুডেন্টদের জন্য রিসার্চ ম্যান্ডেটরি, আর তাদের জন্য আমরা করে দিই যে সে একটা রিসার্চ প্রপোজাল লিখবে, এটা 2 পেজ থেকে 3 পেজের মধ্যে 2 থেকে 3 পেজের মধ্যে হবে। এই 2 থেকে 3 পেজে যখন আসবে এখানে জাস্ট আমরা চাই যে অ্যাবস্ট্রাক্ট আ লিটল বিট ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, কনক্লুশন। এখানে আমরা আসলে অত বেশি চাই না। আমাদের ইউনিভার্সিটি রুলসের মতোই চলে, ইউএসএ যেভাবে হয়। আমি যদি বলি 90 থেকে 95% ইউএস রুলস রেগুলেশন বা একাডেমিক কারিকুলামটা আমাদের এখানে প্রচলন আছে। তো আমার জাপান, ইউএস, সৌদি আরবিয়ার এক্সপিরিয়েন্সে এটা বলতে পারি যে আন্ডার গ্রেডের জন্য রিসার্চ প্রপোজালটা আসলে অতটা বেশি ইম্প্যাক্টফুল হয় না, কিন্তু যখন মাস্টার্স হয় তখন আসলে এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। বাট আন্ডার গ্রেডের জন্য নর্মালি আমরা চাই যে একটা নর্মাল 3 পেজের মধ্যে হলেই হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা আলোচনা করতে পারি যে আমরা এবার এখন যেটা আলোচনা করব এটা হচ্ছে নর্মাল গ্র্যান্ড প্রপোজাল লেখা, যেটা একাডেমিক নন একাডেমিক হতে পারে। এটার পরে আমরা স্পেসিফিক বর্ণনা করব, যেহেতু আমি মনে করি এখানে অধিকাংশই স্টুডেন্ট যাদের মেইন ফোকাস মাস্টার্স অথবা পিএইচডি তে অ্যাপ্লাই করা। আমি একটা এই 2-3টা স্লাইডের পরে স্পেসিফিক শুরুই করে দেব হাউ টু রাইট সাকসেসফুল রিসার্চ প্রপোজাল ফর এমএস অর পিএইচডি পজিশন। সমান দুটাতেই থাকবে, মোরালেস সমান থাকবে, জাস্ট একটু কয়েকটা পয়েন্ট ডিফারেন্স থাকবে। এখানে একটা আপনার প্রথম যেটা করতে হবে অ্যাট্রাকটিভ একটা টাইটেল নিতে হবে। জাস্ট লাইক আজকে যখন আমি আপনাদের সাথে কথা বলা শুরু করলাম, প্রথম স্লাইডই ছিল আমার নাম। দ্যাট মিনস প্রত্যেকটা জিনিসই আইডেন্টিফাই হয় তার নামের দ্বারা। ঠিক রিসার্চ প্রপোজাল যখন লিখবেন আপনি একটা রিসার্চ টাইটেল লিখবেন যেটা রিয়েলি ইম্পর্টেন্ট। এটা হতে হবে অ্যাট্রাকটিভ, ইনফরমেটিভ, কনসাইজ, যেটা আপনাকে কাজের বা যেটা আপনার যে কাজ করতেছেন সেটাকে রিফ্লেক্ট করবে পারফেক্টলি। এটা রিসার্চ টাইটেল। তারপরে অ্যাবস্ট্রাক্ট উইথ কিওয়ার্ডস। নর্মালি হোয়াটস হ্যাপেন, যখন মনে করেন যে আমাদের এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো প্রপোজাল রিভিউ করতে পাঠাই, আমরা কিন্তু এত বিস্তারিত পড়ি না। প্রথমেই আমরা পড়ি কি টাইটেল, তার কি অ্যাবস্ট্রাক্ট, সে কি কিওয়ার্ডগুলোকে ফলো করছে। কিওয়ার্ড মিনস আপনি এখানে মেন কি কি বিষয় নিয়ে আপনার থিসিস রিসার্চটাকে ফোকাস করবেন। তো আমরা ফার্স্ট ওভারভিউতে আমরা এই জিনিসটা দিই। সো আপনাকে যদি প্রফেসরকে অ্যাট্রাকশন করতে হয়, ফার্স্টলি আপনাকে অ্যাবস্ট্রাক্টটা রিয়েলি খুব অ্যাট্রাকটিভ ভাবে লিখতে হবে উইথ কিওয়ার্ডস। নর্মালি 2 to 7 কিওয়ার্ডস দিতে হয়, যে কিওয়ার্ডস গুলো মেইনলি হাইলাইট করবে যে আপনার কি কি অবজেক্টিভ বা কি কাজ করবেন, কি মেথড করবেন, এইগুলোকে আর কি মেইনলি ফোকাস করবে। তারপরে আপনার রিসার্চ টিম, আমি বলছি যেহেতু এটা ওভারঅলের জন্য, সেহেতু এখানে রিসার্চ টিম একটা ফ্যাক্ট। আপনার পিআই, কোআই বা আদার্স লাইক অ্যাজ পিএইচডি, পোস্টডক, মাস্টার্স, এগুলো সব বর্ণনা করতে হয়। তো যেহেতু অধিকাংশ স্টুডেন্ট, সো আমি এই পয়েন্টটাকে অত বেশি বর্ণনা করব না। তারপর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড পয়েন্টটা এজ এ স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট মাস্টার্স স্টুডেন্টের জন্য। কারণ কি, যখন মাস্টার্স স্টুডেন্ট আমরা ইনভাইট করি রিসার্চ প্রপোজালে, আমরা তাকে দেখতে চাই যে তার আসলে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে কিনা, সে একটা জিনিসকে কিভাবে আয়ত্ত করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। সো ব্যাকগ্রাউন্ড বলেন, মোটিভেশন বলেন আর ইন্ট্রোডাকশন বলেন, এটা হচ্ছে যে একটা কি বলবো সুন্দর স্টোরি। সাচ লাইক অ্যাস আপনি একটা জায়গায় বেড়াইতে গেছেন, বেড়াইতে যাওয়ার পর অনেক ঘটনা ঘটছে, লং সাচ লাইক অ্যাস 7 দিনের একটা ট্যুর দিয়েছেন। 7 দিনের ট্যুরটাকে আপনি আপনার ফ্রেন্ডের কাছে খুব সংক্ষেপে 10 মিনিটে বর্ণনা করবেন। দ্যাট মিনস আপনি
স্টোরি 7 দিনের জার্নিটাকে কিন্তু সুন্দর একটা স্টোরির মাধ্যমে প্রকাশ করবেন। ইন্ট্রোডাকশন বলেন, মোটিভেশন বলেন, ব্যাকগ্রাউন্ড বলেন, সিমিলার, যে আপনি একটা নতুন হাইপোথিসিস দিয়েছেন বা কোনো একটা কাজ হয়েছে কিন্তু তার লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাকে তুমি আপনি ওভারকাম করতে চাচ্ছেন। সো এটা হচ্ছে জাস্ট একটা ওয়েল অর্গানাইজড স্টোরি, যেটাকে হাইলাইট করবে সিগনিফিকেন্টলি যে আপনি কি করতে চাচ্ছেন, সেটার কি ব্যাকগ্রাউন্ড আছে, কি লিমিটেশন আছে, এই লিমিটেশনে আপনার কাজটা কতটুকু অ্যাডভান্স হবে, এটা মূলত এই পার্টে আসে। তারপরে আসে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউটা মেইনলি ব্রিফ কম্প্রিহেনসিভ স্টাডি। এখানে বিভিন্ন অ্যানালিটিক্যাল গ্যাপ থাকে, রিসার্চ গ্যাপ থাকে, প্রিভিয়াসলি কি কি কাজ হয়েছে, কি ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে, তারপর এক্সিস্টিং কি কাজ হচ্ছে আর ফিউচারে কি কাজ হবে। তো আপনি এক্সিস্টিং আর ফিউচারের মধ্যে কিভাবে একটা ব্রিজ তৈরি করতে পারেন আপনার রিসার্চে, এটা। তারপরে আরেকটা পার্ট থাকে এইম এন্ড অবজেক্টিভ। এখানে আর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এইম বলতে আপনার রিসার্চ যে কাজটা করছেন, এই কাজের মধ্যে আপনার মেন উদ্দেশ্যটা কি, কেন করতে চাচ্ছেন। একজন ডাটা অ্যানালাইসিস করতে চাচ্ছে, একজন বায়োলজিক্যাল রিসার্চ করতে চাচ্ছে, একজন ড্রাগ নিয়ে রিসার্চ করতে চাচ্ছে, এক একজন অবশ্যই। তো এই যে মেন এইমগুলো এখানে পয়েন্ট আকারে এগুলো উল্লেখ করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা তখনই আপনার ফুলফিল হবে যখন আপনি ওই বিষয় নিয়ে বেশি পড়াশোনা করে আপনি এইমগুলো অবশ্যই হতে হবে। আপনি যে ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড বা মোটিভেশন লেটার পার্টটা লিখছেন, সে আমার ক্ষেত্রেও মাঝে মাঝে হয়ে যায়, কারণ আমি বলবো না যে আমি অনেক বড় সায়েন্টিস্ট বা অনেক এক্সপিরিয়েন্স, আমিও নিউ। কনসিকুয়েন্স রাখা, মানে একটার সাথে আরেকটা কনসিকুয়েন্স রাখা। আপনি যে মনে করেন ঠিক আছে, আপনি যে গল্পটা বলছেন ইন্ট্রোডাকশনে, আপনি যে কাজটা করতে এর সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা এইম এন্ড অবজেক্টিভ। তারপরে রিসার্চ ডিজাইন এন্ড মেথোডোলজি। ট্রুলি অ্যাজ এ রিভিউয়ার হিসাবে আমি সবচেয়ে ফোকাস করি এই পার্টের উপরে, যে কারণ কি আপনি যে হাইপোথিসিস দিয়েছেন সেই জায়গায় আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু মেথোডোলজি আপনি তখনই লিখতে পারবেন যখন আপনি এই বিষয় নিয়ে পড়াশোনা করছেন বিস্তর আকারে, স্পেসিফিক, যে ঠিক আছে আমরা এইটা করতে চাই, এটার জন্য এই মেথোডোলজি আসছে। আর এটা দ্বারা মূলত একটা প্রফেসর বা একটা একাডেমিক আপনার যে পিআই হবে, সে পিআই মানে প্রাইমারি ইনভেস্টিগেটর, যাকে আমরা থিসিস সুপারভাইজার বলতে পারেন, পিএইচডি সুপারভাইজার বলতে পারেন, বা যেটা বলেন সুপারভাইজার। তো সে আর কি একটা আউটলুক নিতে পারে যে ঠিক আছে সে এই কাজগুলো করতে চায়, এই কাজগুলো আদৌ সম্ভব কিনা তার ল্যাবে, বা এটা আদৌ পসিবল কিনা, বা হাউ মাচ এক্সপেন্সিভ, একটা ওভারভিউ ধারণা পাওয়া যায় রিসার্চ মেথোডোলজির উপরে। তো আমি যেহেতু নতুন একাডেমিশিয়ান, দেখা যায় যে আমি ফোকাস করি প্রথমে মেথোডোলজি, সে কি মেথড লিখছে আর মেথডগুলো আসলে কি ওয়েল জাস্টিফাই কিনা, সায়েন্টিফিক্যালি লজিক্যাল কিনা। সাম কেসেস কিছু কিছু কাজ, একটা রিসার্চ যখন আপনি করছেন, সেই রিসার্চের কিছু জিনিস খুব বেসিক, যেটা না করলেও আপনার কোনো ইম্প্যাক্ট পড়বে না, তার সে অনেক সময় দেখা যায় যে ওয়েল এস্টাবলিশড আপনি একটা টপিকসে রিসার্চ করতে যাচ্ছেন যেটা খুবই অ্যাভেলেবল, অনেক প্রমাণিত। সো এরকম কিছু টপিক যদি আপনি বাদ দিয়ে অ্যাডভান্স গুলোকে ইনক্লুড করেন, সেটা আরো অ্যাট্রাকটিভ হয়ে যায়, যেটা পসিবিলিটি বেশি থাকে। ম্যানেজমেন্ট প্ল্যান এন্ড টাইমলাইন, এটা মূলত স্টুডেন্টের জন্য না, এটা মেইনলি আপনার ঠিক করে প্রফেসর বা পিআইরা, যারা মনে করেন আউটবাউন্ড রিসার্চ অ্যাপ্লিকেন্ট করতে চান। অনেক সময় ঠিক আছে যে নতুন একাডেমিশিয়ান আছেন, গভর্নমেন্টের একটা আসছে যে ঠিক আছে আমরা একটা রিসার্চ করাইতে চাই বা আমরা একটা ফান্ড দিতে চাই, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট প্ল্যান এন্ড টাইমলাইন। আপনি নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে ফার্স্ট মান্থে কি করবেন, সেকেন্ড মান্থে কি করবেন, ফার্স্ট 6 মান্থে কি করবেন, সেকেন্ড 6 মান্থে কি করবেন, এরকম একটা প্ল্যান করে ম্যানেজমেন্ট প্ল্যান আপনাকে দিতে হয়। তারপরে বাজেট, যে আপনার এটা আপনি যেহেতু একটা ফান্ড কালেকশন করার জন্য বা স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করছেন,
সেহেতু অর্থনৈতিক বিষয়টা আপনার এখানে সংযুক্ত অবশ্যই করতে হবে, যেটা হতে হবে যে ওয়েল জাস্টিফাইড, যে আপনি দিয়ে রাখছেন বিগ বাজেট, যেটা আসলে তাদের যে সার্কুলেশন তা মিট আপ করে না, সেক্ষেত্রে আপনার এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার এমনভাবে জাস্টিফিকেশন করতে হবে সাচ লাইক অ্যাজ আপনাকে বাজেট দেওয়া আছে 100K, আপনি এমনভাবে আপনার বাজেটটাকে টাইমলাইন করবেন যেখানে 99.9K বাজেট হয়ে যায়, অথবা 100.1, 100 প্লাস মানে 01 এ রাখবেন, তাহলে এটা খুব ওয়েল জাস্টিফাইড হয়। আর যখন বাজেট করবেন তখন আপনাদের একটা পার্ট রাখবেন আদার্স বলে, আদার্স লিখে কিছু অ্যামাউন্ট কালেক্ট করে দিবেন। কারণ কি, এই আদার্সটা ডিউরিং এক্সপেরিমেন্ট সাম কিছু মডিফিকেশন আসতে পারে, সেই জন্য আপনি ওখানে এটা অ্যাড করে দিতে হয়। তারপরে আপনার সাকসেস অ্যান্ড ইম্প্যাক্ট, এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট পার্ট। ট্রুলি প্রত্যেকটা জায়গায় রিসার্চ আছে দুই ধরনের, একটা হচ্ছে বেসিক রিসার্চ, একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। তো মোরালেস অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রফেসর বলেন এরা সবাই অ্যাপ্লাইড রিসার্চকে প্রিফার করে। এই অ্যাপ্লাইড রিসার্চে মূলত আপনি যে কাজটা করতে চাচ্ছেন এটা সোশ্যাল ইম্প্যাক্ট, আপনার এই কাজটা আদৌ হিউম্যানের ভিতরে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার কাজটা খুব ইম্প্যাক্টফুল আপনি প্রমাণ না করতে পারেন, আসলে এটা অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটিটা খুবই কম থাকে। তারপরে আসে ইথিক্যাল কনসিডারেশন। ইথিক্যাল কনসিডারেশন যখন আপনি স্পেশালি মেডিকেল রিলেটেড কোনো রিসার্চ করতে যাবেন, যেখানে আপনার অ্যানিমেল থাকবে অথবা হিউম্যান স্যাম্পল থাকবে, সেখানে আপনার একটা মোরাল অ্যান্ড ইথিক্যাল প্রবলেম থাকে, সেটাকে আপনাকে উল্লেখ করে দিতে হবে, কারণ আপনি মোরাল ইথিক্যাল পার্টটাকে ওভারকাম করতে হবে। তারপরে অ্যাপেন্ডিক্স থাকবে বিভিন্ন, আপনার আরো সাপোর্টিভ কিছু ডকুমেন্ট দরকার হয়, সেগুলো এখানে ইনক্লুড করে দেবেন পয়েন্ট আকারে। তারপরে রেফারেন্স এন্ড সাইটেশন, আমি পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলোই আসবে, অনেক সময় রিপিটেড হবে, সো আমি পরবর্তীতে খুব দ্রুত চলে যেতে পারবো। রেফারেন্স এন্ড সাইটেশন, রেফারেন্স এন্ড সাইটেশনটাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশ থেকে যখন আমরা কোনো প্রপোজাল লিখি, রিসার্চ প্রপোজাল লিখি, তখন আমরা অধিকাংশ ক্ষেত্রে কি করি, একটা পেপার সার্চ দিই, সার্চ দেওয়ার ক্ষেত্রে যেটা সামনে আসে সেটাকে আমরা রেফার করি। তো আমি সাজেস্ট করব যে আপনারা ভালো ইম্প্যাক্টফুল বা হাই কোয়ালিটির জার্নালের পেপারগুলোকে রেফারেন্স হিসাবে সিলেক্ট করবেন। এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আমাদের দেশ থেকে অনেক সময় আপনারা ডাউনলোড করতে পারেন না পেপারগুলোকে। এই ক্ষেত্রে আপনি কাউকে থাকলে পারে, বাইরে আছে ঠিক আছে ভাই বা স্যার বা এনিহাও আঙ্কেল, যেভাবে অ্যাপ্রোচ করতে পারেন যে আমার এই পেপারটা দরকার, আপনি কি একটু ডাউনলোড করে দিতে পারবেন কিনা। তারপরে আবার অনেক সোশ্যাল মিডিয়া আছে যেখানে বিভিন্ন গ্রুপ আছে, সাচ লাইক অ্যাজ আপনাদের এই গ্রুপটা, এখানে যদি আপনারা একটা মেসেজ ড্রপ করেন, সেখানে যারা আছে বাংলাদেশের বাইরে অনেক ইউনিভার্সিটিতে, যাদের প্রত্যেক ইউনিভার্সিটিতে একটা থাকে, লিঙ্ক থাকে, যেখানে অনেক অ্যাক্সেস পাওয়া যায়, তারা ইজিলি আপনাদের ওই পেপারগুলোকে ফরওয়ার্ড করে দিতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার একটা কাজ করছেন সেটা যদি কোনো পাবলিশড হয়, এরকম কাজকে আপনি পেপার করছেন, সেক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা থাকে আপনার পেপার প্রজেক্টটাকে অ্যাকসেপ্টেন্স। কারণ কি, যখন রিভিউয়াররা দেখে যে না আপনার অধিকাংশ রেফারেন্সগুলো হাই কোয়ালিটিফুল জার্নালে, তখন তারা আমাদের আপনি যে রিসার্চ প্রপোজালটা লিখছেন এই ধরনের কাজগুলো এরকম হাই কোয়ালিটিফুল পাবলিশাররা পাবলিশ করে, সো আমাদের ওই রকম হতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো এই ছিল মোটামুটি আপনার নর্মাল একটা ইয়ের, যখন আপনি একটা রিসার্চ প্রপোজাল লিখবেন এই পার্টগুলো মেইনলি থাকে আপনার এক্সটার্নাল বলেন, একাডেমিক বলেন বা নন একাডেমিক বলেন, দুই ধরনের। তো আমি এখন ফোকাস করব কিভাবে একটা থিসিস প্রপোজাল বা রিসার্চ প্রপোজাল লেখা যায় এমএস বা পিএইচডি স্টুডেন্টের জন্য। আমার মনে হয় অধিকাংশ যারা আজকে জয়েন করছেন তারা এই ওরিয়েন্টেড, যে এমএস অথবা পিএইচডি অ্যাপ্লাই করবেন বা পোস্টডকে অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে কি কি বিষয়গুলো ফোকাস করতে হয়, মোর অর লেস সেম, বাট কিছুটা ডিফারেন্স আছে আপনার আগের পার্টের চেয়ে। তো ঠিক আছে, আপনি কেন একটা অ্যাট্রাকটিভ স্ট্রং থিসিস প্রপোজাল লিখবেন? কারণ কি,
আপনার স্কলারশিপটা অনেক অংশে এই থিসিস প্রপোজালের উপরে নির্ভর করে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক কান্ট্রিতে আছে যে আমেরিকাতে যেমন আপনি একাডেমিক একটা ভাবে সেন্ট্রালি অ্যাডমিশন নিতে হয়, আবার অনেক কান্ট্রিতে আছে যেখানে প্রফেসর সরাসরি আপনাকে অ্যাডমিট করতে পারে প্রফেসরের সেই ক্ষেত্রে ট্রুলি থিসিস প্রপোজাল বলেন বা রিসার্চ প্রপোজাল বলেন খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি তাকে আপনার সাথে কমিউনিকেট হবে আপনার সিভির মাধ্যমে। সেকেন্ড কমিউনিকেট হবে যদি সে কোনো বিষয়ে ইম্পর্টেন্ট হয় যে ঠিক আছে আমার তো এই বিষয়ে কাজ আছে, তুমি এই বিষয়ের উপরে একটা প্রপোজাল লেখো। সেকেন্ড পার্টটাই হবে যে আপনার থিসিস বা রিসার্চ প্রপোজাল। যদি উনি মোটিভেটেড হয় তাহলে ভাববেন যে আপনার স্কলারশিপটা মোটামুটি মোর অর লেস কনফার্ম। সো ট্রুলি ইটস a very important part to getting a scholarship. তো কারণ আপনি যখন একটা থিসিস প্রপোজাল বা রিসার্চ প্রপোজাল লিখবেন তখন আপনি একটা সুন্দর প্রজেক্ট রোড ম্যাপ দিবেন যে ঠিক আছে আমি এইভাবে কাজ করতে চাই, তুমি যে বলছো ঠিক আছে তোমার গোল এটা, আমি আমার জ্ঞান থেকে আমি ঠিক আছে এটা এইভাবে কাজ করছে অনেকেই কিন্তু লিমিটেশন পাইছে না, আমি এইভাবে না আমি অন্য রোড ম্যাপে যেতে চাই যেটাতে সাকসেসফুল রেট পসিবিলিটি অনেক বেশি। তারপরে তাকে একটা রিসার্চ আউটলাইন প্ল্যান দেওয়া হয় যে ঠিক আছে আমি যদি এখানে সুযোগ পাই তাহলে আমি এই রিসার্চটাকে এইভাবে করতে চাই। তো এটা কেন করতে চাই, যার পিছনে আমার কিছু ব্যাকগ্রাউন্ড কনটেক্সট বা কিছু কোয়ালিফিকেশনস, প্রিভিয়াস কেস স্টাডি, সাকসেসফুল বা ফেলিওর কেস স্টাডি আছে যেটাকে আপনি তাকে বলতে পারেন যে এই কাজে সাকসেস হয়েছে এই কাজে ফেল হয়েছে। সো আমরা যদি এই বিষয়গুলোকে সাকসেসগুলোকে কাউন্ট করি আর ফেলকে যদি আমরা অ্যাভয়েড করি আর ফেলের অল্টারনেটিভ কিছু দিয়ে যদি আমরা ফরওয়ার্ড হই তাহলে আমাদের রিসার্চে সাকসেসফুল একটা সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এরকম। তারপরে যে প্রথমে একজন প্রশ্ন করেছিলেন যে আন্ডারগ্রেডের জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আপনি কখনোই স্পেসিফিক একটা স্টুডেন্ট ব্রড রেঞ্জে কাজ করতে পারবেন না। যখন একটা প্রফেসর থাকে তার আন্ডারে মনে করেন 20 জন স্টুডেন্ট বা 15 জন স্টুডেন্ট বা যেমন আমি যখন এমআইটিতে ছিলাম আমাদের গ্রুপে আমরা 21 জন ছিলাম শুধু পোস্টডকে। সো আমার প্রফেসরের কিন্তু বড় একটা সাস লাইক একটা গাছের মূল কাণ্ডটা কিন্তু অত বড় বিস্তৃত থাকে না, কিন্তু শিকড়ও বিস্তৃত থাকে, ডালপালাগুলোও বিস্তৃত থাকে। তো কাণ্ডটা মূলত প্রফেসর, সে তার স্টুডেন্ট একটা মতো কম্পেয়ার করতে পারে একটা গ্রুপ, একটা প্রফেসরের আন্ডারে সাব গ্রুপ থাকে। সো আপনি যখন রিসার্চ প্রপোজাল লিখবেন আপনাকে অবশ্যই ন্যারো স্পেসিফিক পার্টে লিখতে হবে। আপনি প্রত্যেকটা পার্টে লিখতে পারবেন না, প্রত্যেকটা পার্টে আপনার কোনো স্পেসিফিক গোলও থাকবে না। সো এখানে যখন আপনি লিখবেন সেখানে লিমিট এবং ন্যারো স্কোপ আপনাকে একটা স্পেসিফিক গোল ফিক্স করে দিয়ে ওইভাবে আগাইতে হবে। তারপরে মেথডোলজি দিতে হবে, তারপর এস্টিমেট, টাইমলাইন, বাজেট, রিসোর্স সবগুলো প্রোভাইড করতে হবে। এই যে এইগুলো যখন দিয়ে দিবেন তখন একটা প্রফেসরের জন্য অনেক সহজ হয়ে যায় যে আপনার সম্পর্কে ধারণা পাওয়া বা আপনার কাজ কিভাবে সে এক্সিকিউট করবে বা তার যে কাজগুলো চলতেছে তার সাথে কিভাবে অ্যালাইন করতে পারে, এগুলো ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আমরা এবার পরেরটাতে যাই যে আমরা কিভাবে একটা স্টুডেন্ট সুন্দরভাবে তার রিসার্চ প্রপোজালগুলোকে লিখতে পারে। ফার্স্ট, আউটলাইনিং। তো আউটলাইনিং বলতে মেইনলি এখানে টাইটেল আসবে, এইম এন্ড স্কোপ আসবে, বেসিক কোশ্চেন আসবে, রিসোর্স আসবে, অ্যাপ্রোচ আসবে, মেথডোলজি আসবে, টাইমলাইন এন্ড কস্ট। এই পয়েন্টগুলো আউটলাইনের মধ্যে একটা দিয়ে দিতে হবে। এই আউটলাইনটাকে চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি একটা জায়গায় যেতে চাই, জাস্ট লাইক আপনার যখন এই প্রোগ্রামে আপনারা রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করার পরে আপনাদের ভিতরে কিন্তু একটা স্বপ্ন জাগছে যে না আমি গেলে পারি এই বিষয়গুলো জানতে পারবো, অথবা যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে তারাও ভাবছে যে না এই কাজটা করতে পারলে আমাদের জুনিয়র বা সিনিয়ররা এই পার্টগুলোতে বেনিফিটেড হতে পারে। দ্যাট মিনস তারা কিন্তু একটা আউটলাইন করে ফেলছে। এরকম প্রত্যেকটা লাইফে যখন আপনি রিসার্চ পিএইচডি করতে চাচ্ছেন, কেন পিএইচডি করতে চাচ্ছেন, আপনার একটা গোল আছে, আপনার একটা আউটলাইন আছে, আপনার একটা মেইন ফোকাস ওরিয়েন্টেড আছে। এটা ফার্স্ট লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে যদি ফোকাস ওরিয়েন্টেড হন
তাহলে আপনার পথ চলাটা পরবর্তী ধাপগুলো সহজ হয়। ঠিক রিসার্চ প্রপোজালেও আপনাকে একটা আউটলাইন করতে হবে, যেটা ম্যান্ডেটরি অ্যান্ড ফার্স্ট স্টেপ অফ দ্য রিসার্চ প্রপোজাল। তারপরে আমাদের ডিফাইন স্ট্রাকচার করতে হবে। এখন একটা যদি আপনি ফ্রুটফুল স্ট্রাকচার করতে চান, তার ভিতরে অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে, ইন্ট্রোডাকশন থাকতে হবে, লিটারেচার থাকতে হবে, থিসিস প্রজেক্ট স্টেটমেন্ট থাকতে হবে, অ্যাপ্রোচ থাকতে হবে, পোটেনশিয়াল আউটকাম থাকতে হবে, লিমিটেশন থাকতে হবে, তারপরে কন্ট্রিবিউশন অফ নলেজ, আপনি কি কোন কোন পার্টে করবেন, তারপর প্রপোজ ডিজার্টেশন চ্যাপ্টার, যে আপনি যখন আগেরটা সে কিছুটা একটু ডিফাইন্ড আছে, কারণ আগেরটা যখন করেন সেটা এক্সটার্নাল হতে পারে বা পিআই হিসেবে, আপনি এটা অপেক্ষাকৃত সহজ। তারপরে 3 নম্বর হচ্ছে আপনার একটা প্ল্যানিং করতে হবে, আপনার লেখা শুরু করতে হবে। যখন আপনি লিখতে যাবেন, লেখার ভিতরে অনেক সময় অনেক পাজল আসবে, তো আপনি যখন কিভাবে লেখাটা শুরু করেন এই ফ্লোটা আপনি শেয়ার করতে পারেন। আউটলাইন থাকবে, পেপারটাকে আপনি যেমন যেটা রিটিন একটা পার্ট করছেন সেটাকে একটা ওয়েল ভিজুয়ালাইজ হতে হবে। সাম কেসেস সাচ লাইক সাম ফিগার, সাম ক্যারেক্টার, চার্ট, সাম টেবলস, এগুলো আপনাকে অ্যাড করতে হবে, যেটা আপনি যে আর্গুমেন্ট বা সাপোর্ট থাকতে হবে এরকম। তারপরে আপনার কিছু এস্টাবলিশ মেথোডোলজি, আমি যেটা আগেই বলছি যে আমাদেরকে এই সময় অনেক সময় দেখা যায় যে অনেকেই অনেক পেপার সাইট করে দেয় যেটা ভুল, আসলে এই মেথোডোলজি ওই পেপারে নাই, কিন্তু সে একটা রেফারেন্স দিয়ে দিছে এই পেপারে, এটা ভেরি ভেরি ব্যাড। এবং এরকম কিছু যদি চোখে পড়ে যায় প্রফেসরের, তাহলে একটা মেথোডোলজি একটা স্টুডেন্ট প্রপোজ করছে, যেটা মানে প্রফেসরের লেভেল নতুন, সে ভাবছে যে আচ্ছা দেখি এটা কেমন, সে মেইন পেপারে গিয়ে এটা সার্চ করতে পারে। যদি দেখে যে আপনি যে মেথোডোলজি রেফারেন্সটা দিয়েছেন এটা ভুল, তখন কিন্তু আপনার এটা একটা ব্যাড ইমপ্যাক্ট চলে আসবে। তারপরে আপনার এক্সপ্লেনেশন ডাটা, আপনি পসিবল হাইপোথিসিস যখন দিচ্ছেন আপনাকে এখানে কিভাবে ডাটাগুলোকে এক্সপ্লেনেশন করতে হয়, তারপরে একটা ড্র কনক্লুশন করতে হবে যে আপনার আপনি ঠিক আছে এই কাজগুলো করছেন, কেন করছেন, এটা একটা কনক্লুশন। তারপরে এবার লেখা শুরু করার পরে অ্যাবস্ট্রাক্ট লিখবেন, লিস্ট অফ রেফারেন্স লিখবেন, যেটা আমি অলরেডি আগে আলোচনা করছি। এবার 4 নম্বর পার্ট হচ্ছে আপনার এবার রাইটিং শুরু করবেন। রাইটিং যখন শুরু করার পরে আপনার কিছু ফরম্যাট আসবে, যে এখানে একটা জিনিস করবেন, আমি সবসময় সাজেস্ট করব যে লাস্ট 3 বছরের পেপারগুলোকে আপনারা নেবেন, কাউন্টে নেবেন। কারণ কি, রিসার্চটা হচ্ছে চলমান। আজকে আপনি যে রিসার্চটা করছেন, আপনি যে হাইপোথিসিসটা দিচ্ছেন, দেখা যাচ্ছে আপনি স্কলারশিপ পাওয়ার আগেই কেউ না কেউ এটা পাবলিশ করে দিচ্ছে, তখন আপনি প্রফেসর চাবি এসছে অ্যাডভান্স কিছু করার। তো রিসার্চ জগৎটা সবসময় রানিং অ্যান্ড কম্পিটিটিভ। সো আপনি যখন খুব নিয়ার লাইক 1, 2, 3 ইয়ার ব্যাক পেপারগুলোকে রেফারেন্স হিসাবে ইনক্লুড করবেন, তখন আপনি প্রফেসর ভাববেন যে না এই কাজগুলো নতুন, দ্যাটস এ গুড আইডিয়া। কারণ আরেকটা জিনিস মাথায় রাখবেন যে প্রফেসররা কিন্তু স্টুডেন্টের চেয়ে অনেক বেশি বিজি থাকে। তারা চাই যে একটা ওয়েল ডিফাইন, অর্গানাইজ, কনস্ট্রাকটিভ একটা আপনি প্রপোজাল যদি দেন, তার কোনো এক্সট্রা কাজ করা লাগবে না, সে খুশি হবে এবং আপনাকে পসিবিলিটি থাকবে যে বেশি যে আপনার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট হওয়ার। একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে বস ইজ অলওয়েজ রাইট। যদি আপনি একটা প্রপোজাল লিখছেন, আপনার ভিতরে মনে হচ্ছে যে না এটা ভুল, প্রফেসর বলছে না আমি এটাই করবো, এটাই ঠিক, আপনি তখন বলতে বাধ্য হবেন যে না তুমি ঠিক। কখনো তার সাথে ইয়েতে যাবেন না, কন্ট্রাডিক্টরি মতামতে যাবেন না। এটা হচ্ছে তো যখন কোনো প্রফেসর বলে দিবে, আউটলাইন দিয়ে দিবে, আপনাকে ওই বিষয়ে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করতে হবে। যদি তখন আপনি স্বাধীন। যেমন আমার পিএইচডির সময় আউটলাইন দেওয়া ছিল না, বাট আমি যখন পোস্টডক করছি তখন আমাদেরকে একটা টার্গেট বা গোল দেওয়া ছিল, আমাদের ঘুরে ফিরে ওই গোলটাকে ফোকাস করতে হবে। যেমন আপনি একটা ফুটবল খেলতে যাচ্ছেন, বলটা চতুর্পাশে মাঠে আপনি দৌড়াই নিতে পারেন, কিন্তু আপনার গোল থাকবে কিন্তু মেন বার পোস্ট। তো যখন প্রফেসর বলে দিবে একটা এক্সাক্ট আউটকাম, আপনাকে ঘুরে ফিরে ওই জায়গায় যেতে হবে। আপনি এর মাঝখানে যত লিমিটেশন, যত এক্সপ্লেনেশন দিতে পারেন, বাট আপনাকে গোলটাকে ঠিক রাখতে হবে, এটা। সো লাস্ট পয়েন্টে যেটা প্রুফ রিডিং, যখন আপনি লিখে ফেললেন, আপনার প্রপোজালটাকে
পড়তে হবে। যখন আপনি লিখে নিজেই নিজে প্রপোজালটা করবেন। অনেক সময় আমি বলবো এটা শুধু যে আমরা প্রপোজালে পাইছি তা না, অনেক সময় পেপারেও আমরা এটা দেখছি, রিভিউ যখন করতে আসি যে যারা পেপারটা সাবমিট করছে তারা নিজেরাই অনেক সময় ভালোভাবে পড়ি। তো এটা হচ্ছে খুবই ব্যাড ইমপ্রেশন হয় যে আপনি যদি ভুলভাল বা খুব অ্যানোমালিস কিছু দিয়ে দেন। সাস লাইক আমাদের ইয়েতে স্টুডেন্টদের অনেক সময় দেখা যায় যে এরা ফরম্যাট ঠিক রাখে না, এক জায়গায় টাইম নিউ রোমান্স, একটা জায়গায় ক্যালিবারে, এক জায়গায় এরিয়াল ব্ল্যাক, একটা এরিয়াল, এটা মানে হ্যাফহাজার্ড একটা কন্ডিশন যেটা অ্যাট এ গ্ল্যান্সে খুব খারাপ লাগে। তখন আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা হতে পারে, আপনি ওয়েল অর্গানাইজড না। পৃথিবীতে কিন্তু সবাই একটা ওয়েল অর্গানাইজড চায়। সো একটা প্রফেসরও চায় যে তার আন্ডারে যে স্টুডেন্ট আসবে সে একটা অবিডেন্ট বা ওয়েল অর্গানাইজড একটা ট্যালেন্ট হবে এরকম। সো অ্যাট এ গ্ল্যান্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যখন প্রপোজালটাকে সাবমিট করছেন এখানে আপনার হ্যাফহাজার্ড বা এটাকে আপনি বারবার করতে হবে। তারপরে আরেকটা জিনিস হবে যে আপনি যখন লিখছেন লেখার মাঝে আপনি ইমিডিয়েটলি চেক করার দরকার নেই, আপনি টোটালটা লেখার পরে চেক করেন। যখন আপনি ইমিডিয়েটলি চেক করবেন যেটা আপনার ব্রেনকে পাজল করে দিবে, তারপরে আপনি কনসাল্ট উইথ কলিগ ফার্স্ট। যখন আপনার লেখাটা শেষ হয়ে যাবে আপনি আপনার নিকটস্থ কলিগের সাথে আলোচনা করতে পারেন বা শেয়ার করতে পারেন। এখানে আপনি যেমন আপনার সুপারভাইজারের সাথে শেয়ার করতে পারেন, জাস্ট লাইক আপনার ইউনিভার্সিটির যে আপনি প্রফেসরের আন্ডারে কাজ করছেন তাকে বলতে পারেন স্যার আমি এটা করছি, অথবা কোনো বড় ভাই আছে যে স্যার ভাই আমি এটা লিখছি একটু আমাকে দেখে দেবেন, যারা এক্সপার্ট আছে তাদের সাথে। তারপরে বর্তমান এআই এর যুগ, অনেকগুলো মানে সফটওয়্যার আছে, এটা পেইড আছে নন পেইড আছে, যেগুলো আপনার বিভিন্ন গ্রামাটিক্যাল এরর গুলোকে ধরাই দিবে, স্পেলিং এরর গুলোকে ধরাই দিবে, তারপরে স্ট্রাকচারাল প্যারাফ্রেজ গুলোকে ধরাই দিবে। সো লাস্টলি আপনারা এগুলো অবশ্যই ইউজ করবেন। বি কেয়ারফুল, কারণ কি আপনি যখন এগুলো না ইউজ করবেন, কারণ আমরা নেটিভ ইংলিশ স্পিকার না, বা আমরা বাই ডিফল্ট যদিও আমাদের ইংলিশ অনেকে আছে, তারপরে দেখা যায় অনেক সময় লেখাতে স্পেলিং বা গ্রামার এরর আসে। এটা অবশ্যই সাবমিটের আগে বারবার চেক করে নিতে হবে। এটা হয়ে গেল। তো এখন কিছু টিপস দিব যেটার জন্য যে সুন্দরভাবে কিভাবে লেখা যায়। আগেরটা টুলস, এবার কিছু টিপস। প্রথমে রিকোয়ারমেন্টটা জেনে নেওয়া, যে যখন আমরা লিখবো তার আগে, কারণ এক একটা ফেলোশিপ বা এক একটা স্কলারশিপ বা একটা অ্যাপ্লিকেশনের জন্য রিসার্চ প্রপোজালটা এক এক রকম হয়। সো এটা ম্যান্ডেটরি যে আপনি যে ফেলোশিপের আন্ডারে রিসার্চ প্রপোজালটা লিখছেন তার রিকোয়ারমেন্টটা কি সেটা জানা, তার লেন্থ কত, ম্যাক্সিমাম লেন্থ কত, ফরম্যাট কত। অনেক সময় স্টেপের একটা ফরম্যাটের ইয়েই দিয়ে দেয় যে তুমি এই ফরম্যাটে লেখো। এটা ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি লেখার এটা ওয়েল খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তারপরে কনসালটেন্সি চেক, যখন হচ্ছে গিয়ে আপনি যখন কাজ করবেন তখন এডিটিং করেন বা রিভিউইং করেন, এর জন্য আমি বলবো আপনারা একটা নেটওয়ার্ক তৈরি করবেন। ট্রুলি নেটওয়ার্ক খুবই স্ট্রং একটা জিনিস। আমি যে এমআইটিতে গেছি বলেন, বা আমি যে আজকে এখানে, আমি খুব যে বেশি সিনিয়রটা না, আমার অসংখ্য ফ্রেন্ডরা এখনো পিএইচডি স্টুডেন্ট বা তারা স্টুডেন্ট আছে সেখানে, আমি ফ্যাকাল্টি। আমি এখানে আসছি অনেক ডেফিনেটলি সৃষ্টিকর্তার অশেষ ব্লেসিং আমার উপরে, কিন্তু তারপরেও বড় একটা পার্ট হচ্ছে নেটওয়ার্ক। নর্মালি আমাদের এখানে অধিকাংশ ফ্যাকাল্টিরাই অ্যাপ্লাই করে আসে, বাট আমাকে এরা ইনভাইট করছে বিকজ অফ নেটওয়ার্ক। আর আমি যখন এমআইটিতে গেছি এটা বিকজ অফ ইনফরমেশন। নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন ট্রুলি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো আপনারা আজকে যারা এখানে জয়েন করছেন সবাই ফেসবুকের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন লিঙ্কডইনে। লিঙ্কডইনটা হচ্ছে যারা বাইরে যেতে চান, লিঙ্কডইন, টুইটার, এই দুটাতে অ্যাক্টিভ থাকবেন বেশি ফেসবুকের চেয়েও। কারণ লিঙ্কডইন আর টুইটারের মধ্যে প্রফেসররা ডাইরেক্ট সার্কুলার দেয় যে আমরা হায়ারিং করতেছি বা আমি স্টুডেন্ট চাচ্ছি এই ফিল্ডের। এই জিনিসটা আমি বলবো যাদের নাই এই দুটো অ্যাকাউন্ট এখন থেকে খুলে ফেলেন,
যতদিন আপনি স্কলারশিপ না হচ্ছে আমি সাজেস্ট করব আপনি ফেসবুকে চাই, লিঙ্কডইন, টুইটারে বেশি অ্যাক্টিভ থাকেন, কারণ ওখানে নো থার্ড পার্টি, এখানে সরাসরি আপনি প্রফেসরের সাথে ইনভলভ বা কানেক্ট হতে পারবেন। আপনার যে এরিয়াতে ইন্টারেস্ট সেই এরিয়াতে আপনি প্রফেসরদেরকে মেইল করতে পারেন। আর তারপরে লাস্ট, ডোন্ট ডিভাইড ফ্রম ইওর প্রাইমারি গোল। এই জিনিসটা নতুন যারা রিসার্চ প্রপোজাল লেখে তাদের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। তারা নিজের ফোকাস এরিয়াটাকে সাইড করে ফেলে, মানে কন্টিনিউয়াস রাখতে পারে না, কন্টিনিউশন রাখতে পারে না। যখন একটা পার্ট লেখে ওই পার্টে ডিপ চলে যায়, তখন আরেকটা পার্ট লেখা শুরু করে সেই পার্টে চলে যায়, যার কারণে আপনার একেবারে এক্স্যাক্টলি যে ফোকাস থাকে সেই ফোকাস থেকে অনেক সময় একটু বাইরে চলে যায়, যার কারণে প্রপোজালটাকে খুব লেন্দি হয়ে যায় বা সিগনিফিকেন্টটাকে কমে যায়। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি লেখা শুরু করলেন তখনই আপনি টিওসি, টেবিল অফ কন্টেন্ট গুলোকে আপনার আগে লেখা ফেললেন যে আপনি কি কি লিখবেন। তাহলে কি হবে, মাঝখানে যদি আপনি লাইন হারাইও যান তারপর তাকে চলে আসবেন। যদি এখন আধুনিক যুগের কথা বলি, যে আপনি একটা জায়গায় আছেন, আপনার মোবাইলে নেট নাই, ডাটা নাই, কিন্তু আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে ওয়াইফাই আছে। তো আপনি যদি ওয়াইফাই অবস্থায় থাকাকালীন আপনার গন্তব্য স্থানে জিপিএস ট্র্যাক করে গুগল ম্যাপে দেন, তাহলে যখন আপনার নেট চলেও যাবে গুগল ম্যাপটা কিন্তু থেকেই যাবে, আপনি ভুলে গেলেও ওই ট্র্যাকে আবার উঠে যেতে পারবেন। ঠিক এখানেও তাই, যখন আপনি একটা রিসার্চ প্রপোজাল লিখবেন, লেখা আপনার মাথার ভিতরে আসছে, আপনি সব পয়েন্টগুলো, হেডলাইনগুলো প্রথমে লিখে পরে ব্রিফলি লেখা শুরু করেন। যদি আপনি কোনো সময় রাস্তায় ভুলে অন্যদিকে চলেও যান বা লাইনচ্যুত বা ফোকাস ওরিয়েন্টেড না হন, আবার যাতে ফিরে আসতে পারেন আপনার ওই মেইন টেবিল অফ কন্টেন্ট গুলো দেখে। এটা জাস্ট লাইক আপনি যখন মাথায় চিন্তা করছেন সেটা আপনি জিপিএস ট্র্যাক করে রাখবেন আপনার এই রিসার্চ প্রপোজালে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি নিউ স্টুডেন্টের জন্য, যে ট্র্যাক ঠিক রাখা। তারপরে কিপ এ লিস্ট অফ রেফারেন্স ফ্রম দ্য স্টার্ট। এক্ষেত্রে আমি বলবো বর্তমান অসংখ্য এআই টুলস আছে, ম্যান্ডেলি, নোটবুক, জেটেরক্স, বিভিন্ন এন্ডনোট, বিভিন্ন সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনি রেফারেন্সগুলোকে ইজিলি ইনকর্পোরেট করতে পারবেন। কখনোই আপনি নাম্বারিং বা ম্যানুয়াল ইনপুট করবেন না, তাহলে এটা আপনার জন্য খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি যদি সফটওয়্যার ইউজ করেন, আপনি যদি মনে করেন মিডিলেও কোনো লেখা শুরু করেন, অটোমেটিক্যালি সফটওয়্যার আপনাকে সেই লিস্টগুলোকে একটার পরে এক অ্যারেঞ্জ করে দেবে, আপনি নিজে অ্যারেঞ্জ করার কোনো দরকার থাকবে না। এই জন্য লিস্ট অফ রেফারেন্স যখন আপনি লেখা শুরু করলেন, প্রথম থেকেই রেফারেন্সগুলোকে একটা নির্দিষ্ট স্টাইল ফরম্যাট করে ইনপুট দিয়ে রাখবেন। তো এখানে একটা কথা বলে দিই, অনেক সময় ওই যে ফার্স্ট পয়েন্ট আছে যে আপনার কি কি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেখানে যদি কোনো উল্লেখযোগ্য ফরম্যাট লেখা থাকে আপনাকে অবশ্যই ওই ফরম্যাটটা ইউজ করতে হবে। তারপর 5 নাম্বার যেটা, টেক অ্যাডভান্টেজ ফ্রম ইউজফুল অ্যাপস। বর্তমান যুগে এআইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইভেন এআই এর উপরে এবার নোবেল পুরস্কার পেয়েছে। সো এটাকে আমরা কখনো ইগনোর করতে পারি না, আর ইগনোর করা আমাদের সবাই যেহেতু ইউজ করছে, আপনি কেন ইগনোর করে লাইফটাকে কমপ্লিকেট করবেন। সো এআই এর অনেক অবভিয়াসলি এআই থেকে আপনাকে নিতে হবে, যেটার জন্য আপনার যাতে রিসার্চ প্রপোজালটাকে আরো ফ্রুটফুল করতে পারে। তো এরকম কিছু লিটারেচার সার্চের জন্য আছে পাবমেড, গুগল স্কলার্স, এসসি হাইভ, তারপরে বিভিন্ন নলেজের ম্যাপ আছে, রাইটিং আছে, তারপর সাইটেশনের জন্য বিভিন্ন অ্যাপস আছে। আমি সাজেস্ট করব এই অ্যাপসগুলো আপনি অবশ্যই অবশ্যই ইউজ করবেন যখন আপনি প্রপোজালটা লিখছেন। তো অনেকক্ষণ কথা বললাম, এবার আমরা সামারিতে আসি, যে আজকে যে যতগুলো কথা বললাম এই যে প্রপোজালের একটা সামারিটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, আমাদেরকে ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড বা অবস্ট্রাক্ট লিখতে হবে। সেখানে আমাদের নিজেদের প্রস্তাব করতে হবে, আমি কেন কাজটা করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি। এটা মূলত ইন্ট্রোডাকশন বলেন, অ্যাবস্ট্রাক্ট বলেন প্রপোজালের মধ্যে। তারপরে লিটারেচারে মূলত আপনি প্রশ্ন করবেন কেন কাজটা করব, কি লিমিটেশন আছে, কিভাবে ওভারকাম করব,
আর মেথডোলজি হাউ, অনলি কিভাবে করব এটাই বর্ণনা করতে হবে। তারপরে প্রিলিমিনারি ডাটা, যে অনেক সময় ভিজুয়ালাইজ করার জন্য বিভিন্ন ফিগার দিচ্ছি বা বিভিন্ন চার্ট টেবলস এগুলো ইনকর্পোরেট করছি, এগুলো আসলে কি, এর এক্সপ্লেনেশনটা কি এটা করতে হবে। তারপরে স্টেটমেন্ট অফ লিমিটেশন, আমরা যে স্টেটমেন্টটা করছি এই স্টেটমেন্টের কি লিমিটেশন আছে, এই লিমিটেশন ওভারকাম করার জন্য আমাদের প্রপোজালটাকে কতটা গুরুত্বপূর্ণ এইটাকে ফোকাস করতে হবে। এবং লাস্ট কনক্লুশন করতে হবে আমরা কি করলাম, কিভাবে করলাম, কেন করলাম। ইন্ট্রোডাকশন, কিন্তু মূলত ইন্ট্রোডাকশনে আপনি যেটা করছেন সেটাকে কনসিকুয়েন্সে নিয়ে এসে আপনার কনক্লুশনটাকে টানতে হবে। এই ছিল মোটামুটি। তো আমি বলবো যে যেটার ক্ষেত্রে আমি দেখছি নিউ স্টুডেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট, তারা হচ্ছে যে রিসার্চ গ্যাপ গুলোকে ভালোভাবে বুঝতে পারে না। এই রিসার্চ গ্যাপ গুলো আসলে ইম্পর্টেন্ট ফর নট অনলি ফর রিসার্চ প্রপোজাল লেখার জন্য, বাট অলসো টু রাইট এ ম্যানুস্ক্রিপ্ট, রাইট এ রিভিউ পেপার। তো এখানে মূলত 10 টাইপস অফ রিসার্চ গ্যাপ আছে: থিওরিটিক্যাল রিসার্চ গ্যাপ, নলেজ রিসার্চ গ্যাপ, এভিডেন্স গ্যাপ, practical knowledge gap, population gap, implementation gap, contextual gap, empirical gap, data gap, and methodological gap. এই গ্যাপগুলো মূলত মেইনলি রিসার্চে মেইনলি ফোকাসে পাওয়া যায়। তো আমি আরেকটা জিনিস বলবো, যারা নতুন পিএইচডি করতে চাচ্ছে তাদের জন্য, কারণ আমাদের দেশের স্টুডেন্টদের একটা জিনিস খুবই আমরা ভালো করি যে এনিহাও আমাদেরকে যেতে হবে, কারণ এর অনেকগুলো কারণও আছে আমাদের কান্ট্রি লিমিটেশন। তো আমি বলবো যে পিএইচডি তে যাওয়ার আগে সুপারভাইজার চুজ করা খুবই 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 ইম্পর্টেন্ট। ফিল্ডে রিসার্চ করতে যাচ্ছে, এই ফিল্ডে ফিউচার বা ওয়ার্ল্ড ভ্যালু কেমন, এটা একটা গুরুত্বপূর্ণ। আমাদের অনেক অনেক জুনিয়র বা সিনিয়রদেরকে দেখছি যারা পিএইচডি করার পরে হতাশ হয়ে যায়, তারা ওইরকম প্রসপেক্টিভ ফিল্ডে ওয়াইজ ভালো ডিমান্ড পায় না। আবার অনেক আছে খুব চার্মে থাকে, মানে একের পরে একটা ধাপ ভালো ডিমান্ড পিপুল বা হয়ে যায় এটা। তো এই জন্য কোন সুপারভাইজার চুজ করা যায় যারা নতুন পিএইচডি তে গেছে, তাদেরকে এটা তোমরা শেয়ার করতে পারবে তারা কি ফেস করতেছে, কি কি বিষয়গুলো তারা আসার আগে জানার দরকার ছিল। এখানে রিসার্চ পোটেনশিয়াল সুপারভাইজারটা সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। সিলেক্ট করবা সেই সুপারভাইজার সায়েন্টিফিক্যালি কেমন স্কলার্স বা সায়েন্টিফিক্যালি কেমন তোমার কি বলবো সায়েন্টিফিক্যালি কেমন ফেমাস বা তার পোটেনশিয়াল আউটপুটটা কেমন। রিমেম্বার একটা থিংস মনে রাখবা যে তোমার পেপার তেমনই হবে যেমনটা তোমার সুপারভাইজার। তুমি যে ল্যাবে যাবা সেই ল্যাবে তোমার পেপারটা সায়েন্সেও পাবলিশ হতে পারে, নো প্রবলেম, 100 উপর ইম্প্যাক্টে পাবলিশ হতে পারে। এটা ডিপেন্ড করবে তুমি যে ল্যাবে যাচ্ছ সেই ল্যাবের কাজ কি, তোমার সুপারভাইজারের কি পোটেনশিয়াল কি। তোমার সুপারভাইজার যদি নিয়মিত 1-2 ইম্প্যাক্ট ফ্যাক্টরে পাবলিশ করে, তাহলে ভেবেই নিবা তুমি গেলে পারে পসিবিলিটি আছে 1-2 পাবলিশ হওয়ার। সো তুমি যদি রিনাউন কোনো প্রফেসরের কাছে যাও, এটা খুবই ইজি এবং খুবই কমন, তোমার পেপারগুলো ওই রিনাউনই হবে। তারপরে অ্যাসেস দ্য রিসার্চ অ্যালাইনমেন্ট, এই জিনিসটা আমাদের কাছে খুবই যে ওয়ার্ড লাগে, যে আমাদের দেশের ছেলেপেলেগুলো অনেক সময় কি হয়, আমরা তো আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রির, আমাদের একটা মাথায় থাকে যে যাই কোনো রকম গেলে পারে পিএইচডি করে প্রয়োজনে কি করবে, কামলা দিব, মানে সহজ ভাষায় বলছি। এর কারণে যে কোনো প্রফেসরের কাছে তারা যেতে রাজি হয়। আমি বলবো এমন করা উচিত না। তোমার যে ফ্যাসিনেশন আছে প্রয়োজনে একটা বছর দেরি হোক, তুমি সেই ফ্যাসিনেশনের বা সেই অনুযায়ী অ্যালাইনমেন্ট হয় এরকম আছে। যেমন একটা স্টুডেন্ট তোমার বায়োলজির স্টুডেন্ট, জাস্ট লাইক অ্যাজ ফার্মেসি স্টুডেন্ট, সে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা টিচারের কাছে বা প্রফেসরের কাছে, তার জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হবে। ইম্পসিবল আমি এটা বলবো না, ডিফিকাল্ট হবে। কিন্তু সে যদি কোনো ন্যানো ড্রাগ ডেলিভারি, কোনো ডিজিজ ওরিয়েন্টেড যায় বা ড্রাগ ডিজাইন ডেভেলপমেন্টে হয় বা বায়োমেডিক্যাল, তাহলে তার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। সো এই অ্যালাইনমেন্টটা আসলে যে প্রফেসর চুজ করা আগে একটু করা ভালো। অনেকেই এই প্রবলেমটা ফেস করছে। ট্রুলি এখন যারা দেশে আসছে তারা এটা বুঝবে না, তারা ভাববা যে হ্যাঁ এই জন্য ভাব নিচ্ছে। এটা অসংখ্য অসংখ্য ছোট বড় ভাইদের কমপ্লেন। যদিও আমার ক্ষেত্রে আল্লাহর অশেষ মেহেরবানি এমনটা হয়েছিল না, আমি আমার ট্র্যাকেই ছিলাম। তারপরে স্টুডেন্ট ফিডব্যাক, তো ওই ল্যাবে কারো সাথে কমিউনিকেট করতে পারো,
অবশ্যই কমিউনিকেট করবে তার প্রফেসর থেকে। কিছু প্রফেসর আছে যে মানে বাংলা ভাষায় খাসটার উপরে খাসটা লাইফ হেল্প করে দেয়, আর কিছু প্রফেসর আছে খুবই ফ্রেন্ডলি এবং লাইফটাকে শাইন করার জন্য সৃষ্টিকর্তা তাদেরকে মিডিয়া হিসাবে প্রেরণ করতে পারে। সো যদি পারো অবশ্যই ফিডব্যাক দিবা, স্পেশালি এশিয়ান কোনো প্রফেসর যদি হয় অবশ্যই ইয়ে করবা। এশিয়ান প্রফেসর হলে তাদের বিহেভিয়ারটা যদি পারো তার ল্যাবে কারোর সাথে থেকে ইয়ে করতে, ফিডব্যাক নিতে। তারপরে চেক দ্য অ্যাডভাইজার অ্যাভেলেবিলিটি, তারপরে স্কেজুল ইনফরমেশন মিটিং। একটা তুমি যদি চাও যে ঠিক আছে প্রফেসর এগ্রি তুমিও এগ্রি, তখন তাকে বলবে যে প্রফেসর আমি তোমার সাথে একটা ইনফর্মাল মিটিং এর রিকোয়েস্ট করছি, আমি খুব গ্রেটফুল হব তুমি যদি আমার সাথে একটা ইনফর্মাল মিটিং করো, আমরা ফর্মালি এগ্রি হওয়ার আগে। তো তারপরে ইভালুয়েট রিসোর্স এন্ড সাপোর্ট। তুমি এটা মূলত তোমরা যখন ওই প্রফেসরের পাবলিকেশন গুলো দেখবা বা তার ল্যাবের ওয়েবসাইট দেখবা তখন তুমি এগুলোকে আসলে বুঝতে পারবে যে তার রিসোর্সটা কেমন আছে, তার সাপোর্টটা কেমন আছে। তারপরে মেক অ্যান ইনফর্মড ডিসিশন। এত কিছু করার পরে এইবার তুমি ডিসিশনটা নিতে পারো। ট্রুলি এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এটা না করে যাও, তোমার ভাগ্য খারাপ হলে তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। এটা যদিও আজকে টপিকসে ছিল না, তবু আমি বললাম হলো যে এটা তোমাদের জানাইলে ভালো হয়। আর আমি একটা ছোট্ট প্রাইভেট গ্রুপ আছে ফেসবুকে, এখানে মূলত আমি বিভিন্ন ইনফরমেশন দিই, সাসলাইক আজকে অনেকগুলো স্লাইডই এখান থেকে নেওয়া, যে কিভাবে পেপার লেখা যায় বা কিভাবে, আর তার সাথে সাথে আমি হেল্পও করি। আমি এখন কারেন্টলি ঢাকা ইউনিভার্সিটি একটা রিসার্চ গ্রুপকে হেল্প করতেছি, শাহজালাল ইউনিভার্সিটি একটা রিসার্চ গ্রুপকে হেল্প করতেছি। দুর্ভাগ্যক্রমে হোক এখন বা সত্যক্রমে হোক এখনো আমি জাহাঙ্গীরনগরের কমন গ্রুপ ইয়ে করতে পারিনি। আর এই তো মোটামুটি। আরেকটা আছে আমি নোয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, ওরা একটা গ্রুপ করে, তো এই গ্রুপগুলো কিভাবে আমি হেল্প করি, মূলত ওরা 4-5 জন ফ্রেন্ড মিলে একটা গ্রুপ করে যারা সত্যিকারেই বাইরে আসার জন্য আগ্রহী। তো ওদেরকে আমি কিভাবে রিসার্চ করতে হয় বা হাতে কলমে করার মতো করে আর কি, যে রিভিউ পেপার লেখা বা সে কোনো রিসার্চ করছে সেই পেপারটা পাবলিশ করতে পারছে না, বা বাংলাদেশে অনেক প্রফেসররা আছে যারা আসলে ইন্টারেস্ট না পাবলিকেশন করতে, বাট একটা স্টুডেন্টের ক্ষেত্রে একটা পেপার খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমি হেল্প করার চেষ্টা করি। তারপরে এখানে যদি কেউ কোনো জার্নাল না পাই দেখা যাচ্ছে পাবলিশ করতে, তার সেখানে ড্রপ করে মেসেজ। তো এখানে তারাই আছে কেবলমাত্র যারা আমার সাথে রিসার্চে ইনভলভ আছে। মূলত আমি এই যে এইগুলো মোরালেস ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট বা ফ্রেন্ড যাদের সাথে আমি কাজ করি, আর এখানকার মূলত এই গ্রুপে পিআই আমি। ওকে, তো এই ছিল আজকের গিয়ে। আর এই যে দীর্ঘ 1 ঘন্টা ধরে আমার এই অবসল কথা শোনার জন্য, আর আমি আসলে ভালো, তারপরে ওই যে ধৈর্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের এভাবে এত সুন্দর করে বোঝানোর জন্য এত সময় দিয়ে। তো আমি কি এখন স্লাইড অফ করবো নাকি অ্যাজ ইউজুয়াল চলবে? ওকে থাকুক, কারণ অনেকে যদি প্রশ্ন করে এই টপিক থেকে পরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখন আমরা কোশ্চেন নিতে পারি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে হ্যান্ড রেজ করতে পারি, তাহলে হচ্ছে আনমিউট করে কোশ্চেনটা সরাসরি করতে পারি। হ্যাঁ, আবিদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জাহাঙ্গীরনগর 53তম আবর্তন ইতিহাস বিভাগ থেকে আছি। জি ভাইয়া। ভাই আমি আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ালেখা করবো, যেহেতু আমার একটু মানে রিসার্চ করতে পারবো কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে, এই জন্য আমি রিসার্চ সকল ফিল্ডের জন্যই ওপেন, আসলে এটা কোনো বাউন্ডারি নাই, ঠিক আছে? রিসার্চের কোনো বাউন্ডারি নাই, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ফিল্ডে রিসার্চ আছে, সো এখানে হতাশার কিছু নাই। তো স্কলারশিপের জন্য বা বাইরে পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নিজের ইচ্ছা শক্তি থাকা। ট্রুলি তোমার যদি সিজিপিএ 3 এর উপরে থাকে, সারা ওয়ার্ল্ডের সকল ইউনিভার্সিটি তোমার জন্য খোলা। কিন্তু তোমার সিজিপিএ যদি 4 থাকে, তোমার যদি ইচ্ছা শক্তি না থাকে, তোমার যদি
কর্মস্পৃহা না থাকে, ট্রুলি সারা ওয়ার্ল্ড তোমার জন্য বন্ধ। আচ্ছা, ধন্যবাদ। আমি তোমার জন্য আরেকটা সাজেস্ট করব, তুমি হচ্ছে গা যখন তোমাদের লিংকের যে সকল বড় ভাইরা বাইরে গেছে বা টিচাররা বাইরে গেছে তাদের সাথে কমিউনিকেট করে ওই ফিল্ড ওরিয়েন্টেড তুমি তাদের সাথে ভালো ইনফরমেশন পাবা। এটা সবার জন্য, যে যে ফিল্ডে আছে তার ব্যাকগ্রাউন্ডে। জি অনিকা। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আনিকা, ইডেন মহিলা কলেজ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে। তো আমি একটা বিষয় মানে একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আমি ম্যাথমেটিক্সে পড়ি কিন্তু আমি এই বিষয়ে রিসার্চ করতে চাচ্ছি না, তো আমি অন্য কোন বিষয়ে রিসার্চ মানে করলে আমার জন্য ভালো হয় বা স্কলারশিপ পাইতে? আমি তোমাকে বলি, ম্যাথ হচ্ছে গা বাংলা পৃথিবীতে কয়েকটা সাবজেক্ট আছে মাদার সাবজেক্ট, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স। সো তুমি ম্যাথ ছাড়াও তুমি অনেক সাবজেক্ট আইটি রিলেটেড করতে পারো, কম্পিউটার সায়েন্স রিলেটেড করতে পারো, ফিজিক্স রিলেটেড করতে পারো। রিমেম্বার ওয়ান থিং, যখন তুমি রিসার্চের ফিল্ডে যাবা তোমার জন্য কিন্তু একটা ভাস্ট এরিয়া থাকবে, তোমার স্পেসিফিক এরিয়া হয়ে যাবে। তুমি অনেক সময় দেখবা যে অনেক লাইফ সায়েন্সের প্রফেসররা তারা হচ্ছে গা করে ম্যাথ ওরিয়েন্টেড রিসার্চ করে। তুমি ফিল্ডগুলো ইজিলি চুজ করতে পারো। ম্যাথের জন্য অসংখ্য ফিল্ড খোলা, স্ট্যাটিস্টিক খোলা, আইটি খোলা, ফিজিক্স খোলা, তারপরে কম্পিউটার সায়েন্স খোলা, টিপুলি খোলা, মানে অসংখ্য এরিয়া ম্যাথের জন্য আছে, তুমি এনি ওয়ান চুজ করতে পারো। এছাড়া ভাই আমি যদি অন্য কোনো বিষয় যেমন পাবলিক হেলথ বা সোশ্যাল সায়েন্স এই ধরনের কিছু বিষয় কি চুজ করতে পারি? এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে, পাবলিক হেলথের সাথে স্ট্যাটিস্টিক্স ম্যাথ ওতপ্রোতভাবে জড়িত, তুমি ডাটা সায়েন্স ইজিলি করতে পারবা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, জান্নাতুল নূর নামে একজন হ্যান্ড রেজ করেছিল কিছুক্ষণ আগে। জান্নাতুল নূর কি আছেন? সুরাইয়া, সুরাইয়া নামে একজন হ্যান্ড রেজ করেছেন, আপনি আপনার কোশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিভাগ থেকে হচ্ছে স্নাতক কমপ্লিট করেছি। এখন আমি চাচ্ছি হচ্ছে দেশের বাইরে আর কি পড়াশোনা করার জন্য। সেই ক্ষেত্রে আমি ইউএসএ তে অনেকগুলো ইউনিভার্সিটিকে দেখেছি যেটাতে হচ্ছে মানে আমার রিলেটেড ফিল্ড লাইক ক্রিমিনাল জাস্টিস বা হচ্ছে ক্রিমিনোলজি এই টাইপের। এখন আমি যেটা চাচ্ছি, ধরেন আমি যদি অ্যানথ্রোপোলজি বা হচ্ছে ফিলান্থ্রপি এইগুলা নিয়ে যদি পড়াশোনা করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি কোনো ফান্ড পেতে পারি কিনা, গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ বা এরকম কিছু, মানে এটা পসিবল কিনা উইদাউট আমার ফ্যাকাল্টি? ওকে, হ্যাঁ অবশ্যই পসিবল। ফান্ডটা মূলত ডিপেন্ড করবে তোমার প্রফেসরের উপরে, তুমি কিভাবে প্রফেসরকে ম্যানেজ করবা। তো তুমি যদি এনিহাও প্রফেসরকে ম্যানেজ করতে পারো, তো আমি বলবো তোমার যদি হাতে সময় থাকে তুমি যে ফিল্ডে ইন্টারেস্ট সেই ফিল্ড ওরিয়েন্টেড কোনো পাবলিকেশন করো, হোক সে একটা রিভিউ পেপার, হোক সেটা অরিজিনাল আর্টিকেল। সাম কেসেস হোয়াট হ্যাপেন, তুমি মনে করো একটা ফিল্ডে আসছো বাট তুমি ইন্টারেস্ট অন্য ফিল্ডে, তুমি ওই অন্য ফিল্ডে যদি একটা রিভিউ পেপার পাবলিশ করতে পারো তখন তুমি ওই প্রফেসরকে ম্যানেজ করতে পারবা যে আমি হাইলি কিউরিয়াস এই বিষয়ে, আমি আমার টপিকস থেকে এই বিষয়ে বেশি ইন্টারেস্ট, সেই জন্য আমি এই বিষয়ে একটা রিভিউ পেপারও লিখছি, তুমি যদি আমাকে সুযোগ দাও আমি এখানে আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে তোমার একটা অ্যাপ্রোচ আছে, এই ক্ষেত্রে তোমার সম্ভাবনাটা অনেক বেশি হবে। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে যেগুলো হচ্ছে টপ লেভেলের পাবলিশার মানে জার্নালগুলো, সেইখানে মানে আমি কিভাবে সিলেক্ট করব? পাবলিশারদের সাথে তো কন্ট্যাক্ট করে না, মেন একটা কমন রুলস আছে, যখন তুমি কোনো পেপার লিখবা লেখার পরে ওগুলো তোমার পাবলিশারে সাবমিট করতে হয় পাবলিশ করার জন্য, রিকোয়েস্টের যে ওয়েটা আছে। সেক্ষেত্রে তুমি যদি নতুন রিসার্চার হও আমি তোমাকে সাজেস্ট করব তুমি তোমার ফিল্ডে ফেমাস কোনো বড় ভাই হয়তো পোস্টডকে আছে, পিএইচডি কমপ্লিট করছে বা কেন জয়েন করছে, তাদের সাথে কোলাবোরেটিভ কাজ করতে পারো। কোলাবোরেশনটা খুব গুরুত্বপূর্ণ। তুমি তাদের হেল্প নিয়ে, ঠিক আছে ভাই আমি এটা লিখছি, আপনি যদি আমাকে একটু গাইড করতেন তাহলে আমি হয়তো এই পেপারটাকে আরো ভালোভাবে পাবলিশ করতে পারতাম, উনি তোমাকে সাহায্য করবে আমি ক্লিক করি। কারণ আমাদের বাংলাদেশি মোরাললেস অধিকাংশ মানুষগুলোই হেল্পফুল।
আর সায়েন্টিফিক জগৎটা অনেকটাই মানে উইন উইন সিচুয়েশন এটাকে পছন্দ করে। সবাইকে হচ্ছে আজকের টপিক হচ্ছে রিসার্চ প্রপোজাল। সো রিসার্চ প্রপোজাল টপিকে যদি কোশ্চেন করা হয় তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ এটাই। দিলারা জাহান, ওকে। আসসালামু আলাইকুম, আমি ইকোনমিক্স থেকে আমার অনার্স মাস্টার্স করছি। আচ্ছা, তো আমার প্রশ্ন ছিল প্রপোজাল লিখতে গেলে আসলে অনেক সময় আমরা মানে ট্র্যাক হারিয়ে ফেলি, যেটা আপনি বলেছেন অলরেডি। তো সেটা আসলে হয় যে আমি একটা জায়গা থেকে শুরু করছি, সেখান থেকে ফোকাসটা চলে যাচ্ছে, কারণ আমি যখন বারবার করে অনেকগুলো লিটারেচার পড়ছি তখন ওটা মানে চেঞ্জ হয়ে যায়, বা মনে হয় যে আমি পাজল হয়ে যাচ্ছি। বা একটা প্রপার মেথোডোলজিটা যখন আমি একটা কোনো কিছু ফলো করছি, মনে হচ্ছে যে এটা আসলে রাইট কিনা বা কিভাবে জিনিসটা খুঁজে বার করতে পারি, এক এটা। আর দ্বিতীয় হচ্ছে যে পিএইচডি প্রপোজাল লেখার ক্ষেত্রে আমাদের ডেটা, যেহেতু আমি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে ডেটা সাইজটা কেমন হতে পারে আর কোশ্চেনিয়ারটা কিভাবে প্রিপেয়ার করা যেতে পারে। কোশ্চেনিয়ার বলতে মানে কোশ্চেনস গুলো, মানে আমার মানে রিসার্চের জন্য রিলেটেড যে কোশ্চেনস। ওকে, তাহলে তোমার প্রথমে বলি যে যখন তুমি ট্র্যাক হারায় যাবা, এই জন্য কিন্তু আমি একটা ওয়ে বলছি যে যখন রিসার্চ প্রপোজালটা লিখবা তখন তুমি অবশ্যই একটা ফরম্যাট ফলো করবা। তুমি প্রথমে যে যে ফরম্যাটগুলোতে লিখতে চাচ্ছ সেটার একটা টেবিল অফ কন্টেন্ট, দ্যাট মিন্স হেডলাইনগুলো, মেইন পয়েন্টের হেডলাইনগুলো তুমি তোমার একটা ওয়ার্ড ফাইলে, আলাদা ওয়ার্ড ফাইলে লিখে রাখতে পারো, যাতে তুমি যখন একটা স্পেসিফিক টপিকসে লিখবা এটা কি স্বাভাবিক সেই টপিকস থেকে ওই টপিকসের ডিপে চলে যায়, তাহলে মেইন ফোকাস থেকে দূরে সরে আসবে। এই জন্য যখনই তুমি ডিপে চলে যাচ্ছ তখনই তুমি তোমার আবার ওই টিওসি যেখানে তুমি মেইন লিখছো সেই জায়গা থেকে তুমি হচ্ছে দেখে নিতে পারো, তখন আবার তুমি ঘুরে আসতে পারো। এটা। আর সেকেন্ড কোশ্চেনটা ছিল কাইন্ডলি আরেকটু বলবা। রিসার্চ কোশ্চেনস মেথোডোলজি আর কোশ্চেন। ওকে, মেথোডোলজি নরমালি হোয়াটসঅ্যাপের তুমি যখন একটা রিসার্চ প্রপোজাল লিখবা অনেক জার্নাল থেকে তোমার মেথোডোলজি সিলেক্ট করতে হতে পারে। সেই ক্ষেত্রে তুমি মনে করো যে তুমি একটা তোমার প্রোডাক্ট হচ্ছে ডি, তোমার টার্গেট তুমি ডি তে যাবা, বাট তোমার কাছে আছে এ, ঠিক আছে? তো তুমি সার্চ দিবা গুগলে হাউ টু প্রিপেয়ার, তুমি এখানে দেখবা কিছু পাচ্ছ আর কিছু পাচ্ছ, অথবা সেখানে কিছু কিছু রিলেটেড ফিল্ড আসবে কিভাবে ডি তৈরি করা যায়, সেখানে দেখবা ইন্টারমিডিয়েট কোনো একটা ব্রিজ আছে, তখন তুমি এখানে সিলেক্ট করবা কিভাবে এ থেকে বি তে যাওয়া যায়, বি থেকে সি তে, তারপর ডি তে, অথবা বি থেকে ডি। এটা হচ্ছে মেথোডোলজি। এই ক্ষেত্রে তোমার রিলেটেড ফিগারগুলো, রিলেটেড পাবলিকেশন কালেক্ট করতে হবে, করে তোমার ওভারঅল সব পাবলিকেশনকে অ্যাড করলে তুমি ইজিলি তোমার যে এটা সেটা পেয়ে যাবো অধিকাংশ ক্ষেত্রে। যদি না পাও তখন তুমি জাস্ট বেসিক, যেটা হচ্ছে বেসিক, প্রত্যেকটা সাবজেক্টে বেসিক কেমিস্ট্রি বলো, বেসিক ইকোনমি বলো, যে তোমার মেন ফান্ডামেন্টাল কিছু ম্যাথমেটিক্যাল থেকে তুমি একটা জিনিস সলভ করতে পারো, সেটা প্রপোজ করতে পারো। ইটস অলসো অ্যাকসেপ্টেবল যদি তোমার মেথোডোলজিটা নতুন হয় বাট ওয়েল জাস্টিফাইড, ইটস অলসো। আচ্ছা, আর রিসার্চ কোশ্চেন? রিসার্চ কোশ্চেন গুলো তো আমি তোমাকে এতে দেখালাম যে কি ধরনের গ্যাপ আছে, সেই গ্যাপগুলো মূলত তুমি প্রথমে তুমি কি করতে চাও, কেন করতে চাও, কিভাবে করতে চাও, এই তিনটা যদি তুমি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার রিসার্চ কোশ্চেনের সকল অ্যান্সারগুলোই পেয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন ইরফাতুল জান্নাত নামে একজন ফ্রেন্ড রেজ করেছেন, আপনি আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আচ্ছা, আমার কোনো কোশ্চেন নেই। ভাই, আমার একটা কথা জানার ছিল আপনার থেকে, একটা কোশ্চেন ছিল যে ভাই আপনার এমআইটি তে ছিলেন, যে ওখানে রিসার্চ এনভায়রনমেন্টটা কেমন, আমাদের এখানে থেকে কতটা ডিফারেন্স, মানে সেটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আসলে আমাদের বাংলাদেশ থেকে তুমি যদি দেশের বাইরে যে কোনো অনেক ডিফারেন্স পাবা। যে পৃথিবীতে কিছু ইউনিভার্সিটি আছে একাডেমিক ওরিয়েন্টেড, কিছু আছে রিসার্চ ওরিয়েন্টেড। তো এমআইটিতে ট্রুলি এনভায়রনমেন্ট এক্সেলেন্ট,
ওখানে যদি তুমি কখনো সুযোগ পাও আমি বলবো ভিজিট করতে হলেও যাবা, কারণ ওখানকার এনভায়রনমেন্টটাই কেমন যেন একটা জ্ঞানের রাজ্য মনে হয় বিভিন্ন বিল্ডিং গুলোকে। আর ওদের ফান্ডের অভাব নাই, প্রচুর ফান্ড আছে এবং ওরা যে কাজটা পরে চেষ্টা করে সেই কাজটাকে প্র্যাকটিক্যালি দেখার বা প্র্যাকটিক্যালি করার। আর আরেকটা ট্রুলি সত্যি কথা, ওদের টিচাররাও হয় হাইলি কোয়ালিফাইড। যখন তুমি কোয়ালিফাইড কোনো টিচারের কাছে পড়বা তুমিও কোয়ালিফাইড হবা, এটা খুব স্বাভাবিক। আর একটা জিনিস, যেমন আমাদের দেশে মনে করো যে সকল স্টুডেন্টের মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্টগুলো মোরালেস প্রথমে বুয়েট বা ঢাকা মেডিকেল এরকম প্রথম দিকে যায়। সো এমআইটি হচ্ছে সারা ওয়ার্ল্ডের একটা টপ ইউনিভার্সিটি। তো তারা স্টুডেন্টগুলোকে নেয় ওয়ার্ল্ডের টপ, যারা বেসিক্যালি স্ট্রং থাকে, নলেজেবল থাকে। এই কারণে ওদের এনভায়রনমেন্টগুলোতে বলো যে ওরা সবসময় একাডেমিকের সাথে একটা রিসার্চ কোঅরিয়েন্টেড ইয়ে থাকে, এনভায়রনমেন্ট থাকে। ভাই আপনি যে বললেন যে এমআইটি তে স্টুডেন্টদের জন্য ফান্ড থাকে মেইনলি, আমাদের তো আমরা যারা আন্ডার গ্রাজুয়েট করতেছি, আমি হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আমাদের জন্য তো কোনো ফান্ড থাকে না, রিসার্চ করার জন্য কোনো ফান্ডই থাকে না। তো আমাদের রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রে কি অনেক বেশি হিউজ চেঞ্জেস আসবে কি? এগুলো পিএইচডি না যদি আমরা আন্ডারগ্রেডে থাকতে চাই। এখন প্রশ্ন হচ্ছে তুমি রিসার্চটাকে বাইরে কোনো কান্ট্রির জন্য লিখবা না তোমার কান্ট্রির জন্য লিখবা? তুমি মনে করো বাইরে কোনো প্রফেসরের কাছে লিখবা নাকি তোমার? ভাই আমাদের যেমন আমরা লাস্টের দিকে থিসিস করব, আমি আমার পার্সপেক্টিভেই যদি লিখি সেটা কি কেমন হবে? আসলে আমাদের দেশে বলতে আমাদের দেশে রিসার্চের খুব লিমিটেশন আছে, এটা সত্যি কথা, যেটা মহাজন হোসেন স্যার প্রথমেই বলছে। তারপরেও আমাদের দেশে লিমিটেশনের মধ্যে সত্যি কথা অনেক অনেক ভালো করছে। তো এই ক্ষেত্রে আমাদের খুব কমন একটা স্কলারশিপ পাই, আমরা এনএসটি ফেলোশিপ পাই। তো বলবো যে তুমি যে তোমার থিসিস সুপারভাইজার হবে ওনাকে বলবা যে আসলে আমি তো এই রিলেটেড কাজ করতে চাই, এর সুযোগ আছে কিনা। স্টুডেন্টের আমি যখন তোমাকে ইয়ে করছি যে রিসার্চ প্রপোজাল লিখছি, সেখানে বাজেট এটা মূলত প্রফেসর বা পিআই ঠিক করে দেয়। এটা নিয়ে মাস্টার্স বা আমাদের দেশের থিসিসের এগুলোতে অত হেডেক নাই। কিন্তু যখন তুমি বাইরে লিখবা তখন তুমি তোমার মতো করে সুন্দরভাবে লিখতে পারবা। প্রসপেক্টিভ বাজেট, তারা এই বাজেট নিয়ে তাদের হেডেক, তোমার ইয়ে না। কিন্তু আমাদের দেশে তুমি অবশ্যই সুপারভাইজারকে বলবা, ঠিক আছে? আচ্ছা ভাই আমি কি হচ্ছে আমি যদি হচ্ছে এমআইটি তে পড়তে চাই, তাহলে কি আমি বাংলাদেশে একটা প্রবলেম নিয়ে আমি একটা রিসার্চ প্রপোজাল কি ওই দেশের ওই কান্ট্রির হচ্ছে কোনো প্রফেসরকে প্রপোজাল দিতে পারবো কিনা, বা হচ্ছে উনি ওটা অ্যাকসেপ্ট করবে কিনা, বা আমাকে কি? হ্যাঁ, এখন তোমার রিসার্চ ফিল্ডটা কি, কোন ফিল্ড? পাবলিক হেলথ। তুমি হ্যাঁ পাবলিক হেলথ, তুমি হেলথ সিস্টেম। ওকে, আমি তোমাকে বলি পাবলিক হেলথ বলো বা ডাটা সায়েন্স বলো, এই ধরনের অনেক রিসার্চ আছে যেখানে তোমাকে স্যাম্পল কালেকশনের জন্য তোমাকে বাংলাদেশে পাঠাতে হবে না, নো প্রবলেম। তুমি এটা ফোকাস করতে পারো, ইটস ওপেন। তোমার যদি ওয়াল জাস্টিফাই হয়, তোমার এখানে স্যাম্পল আছে, মানুষ আছে, রোগী আছে বা ডাটা আছে, অনেক ইজিলি তুমি এটাকে করতে পারবা। সেক্ষেত্রে তুমি ইজিলি বাংলাদেশ সম্পর্কেও লিখতে পারো, নো প্রবলেম। আমার দুটো কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম ভাই, আমি তানিয়া, ডিপার্টমেন্ট অফ বোটানি, সেকেন্ড ইয়ার। ভাই আমার হচ্ছে দুটো কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, যদিও এটা রিসার্চ প্রপোজাল ওরিয়েন্টেড কোশ্চেন না, ও হচ্ছে করতে চাই, সেটা হচ্ছে ভাই আমি দেখা যাচ্ছে যে রিসার্চ ইন্টারেস্টটা সিলেক্ট করতে পারতেছি না। মানে আমি দেখা যাচ্ছে কয়েকটা ফিল্ডই আমার কাছে ভালো লাগতেছে, তো এটা সিলেক্ট কিভাবে করব? মানে অনেকগুলো ভালো লাগার এরিয়া থেকে আমি আমার এরিয়াটা কিভাবে সিলেক্ট করব যে আমি এই এরিয়াতেই রিসার্চ করতে চাই? এটা ওকে, তুমি তোমার সিনিয়রদের তোমার তিনটা এরিয়া স্যার বা বড় ভাই এখান থেকে পিএইচডি করার পরে ক্যারিয়ারের অপরচুনিটি আপনি একটু মিউট আছেন। হ্যালো, জি ভাই, আমার না
ইসরাতুল জান্নাত, তানিয়া ভাই। জি জি শুনতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে তোমাকে বলি যে তোমার যেহেতু ইন্ডাস্ট্রি ফিল মানে মোরাল 2 আর 3 মনে করলাম, তাহলে আমি বলবো 2 আর 3 ফিল্ডে যারা আছে তাদেরকে তুমি বলতে পারো যে ভাই আপনার এই ফিল্ডে আপনি পিএইচডি করার পরে ফিউচার ক্যারিয়ারটা কেমন অপরচুনিটি আছে। আরেকটা তুমি করতে পারো যে ঠিক আছে আমি যদি তোমার একাডেমিকে যাবা নাকি ইন্ডাস্ট্রিতে যাবা, সেই ক্ষেত্রে তোমার একটা অপশন আছে। আমি বলবো একাডেমিকে থাকলে তুমি বেসিক সাবজেক্টগুলোতেই ফোকাস করবা, যেখান থেকে তুমি একাডেমিকের দিকে যেতে পারবা। আর যদি তুমি ইন্ডাস্ট্রিতে যেতে চাও আমি বলবো যে ইন্ডাস্ট্রিতে যে সকল সাবজেক্টগুলোর বেশি ডিমান্ড আছে তুমি সেই সাবজেক্টগুলো চুজ করবা। ভাই যদি আরেকটু এক্সাম্পল দিয়ে বোঝায় তাহলে হয়তো জিনিসটা বোঝানোটা সহজ হবে। যেমন যদি বলি যে প্ল্যান্ট প্যাথোলজি, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচার, আমি যদি তিনটার এক্সাম্পলই যদি দেই তাহলে দেখা যাচ্ছে তিনটাই আমার কাছে ভালো লাগতেছে। আমি এটা আমার একজন টিচারের কাছে জিজ্ঞেস করছিলাম, তো উনি আমাকে যেটা বললেন, আমি বলি আমাকে যদি বলো আচ্ছা আচ্ছা, তারপরে সেকেন্ড ইস্যু, থার্ড প্যাথোলজি। আচ্ছা, আর ওকে ভাই থ্যাংক ইউ। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ভাই আমরা যে মাস্টার্সে থিসিস করি, এই থিসিসটা পিএইচডিতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কতটুকু হেল্প করে, থিসিস পেপারটা আর কি? এটা সিগনিফিকেন্টলি সিগনিফিকেন্ট। আমার ক্ষেত্রে পিএইচডি মাস্টার্স থিসিসটাই আমার ফুল নিয়ে, যেমন আমাকে আমার সুপারভাইজার অ্যানিমেল স্টাডি আছে, আমার মাস্টার্স স্টাডিতে অ্যানিমেল স্টাডি ছিল অনেক, এবং সে আমাকে বলছে, সে আমাকে যতগুলো প্রশ্ন করছে টোটালি আমার থিসিস থেকে, এবং সে আমাকে ট্রুলি নিচেই আমার থিসিসের উপর থেকে। আমার সাথে ক্যান্ডিডেট ছিল ঢাকা ভার্সিটির 3 জন, শাহজালাল একজন, আমরা 5 জন সেদিনকে গিয়েছিলাম। তারপরে আমি মোটামুটি ওখানে সিলেক্ট হয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো ওটা মূলত ডিপেন্ড করেছিল যে ওনার ডিমান্ড ছিল যে উনি ড্রাগ ডেলিভারি বা এই ধরনের কাজ করতে চায় যদি কারোর তোমার থাকে অ্যানিমেল স্টাডি এক্সপিরিয়েন্স থাকে, এটা ডিমান্ড করে এক একটা। সো তোমার থিসিসটাকে খুবই 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 গুরুত্বপূর্ণ। আর আমি সাজেস্ট করব তুমি থিসিস যেটাই করো সেটা পাবলিশ করবা। অনেক স্কলারশিপ আছে যেখানে তোমাকে বলে দেয় মিনিমাম রিকোয়ারমেন্ট। জি ভাই থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ করিম হ্যান্ড রেজ করেছেন দেখতে পাচ্ছি, আপনি আপনার কোশ্চেনটা করে ফেলুন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি জাস্ট হচ্ছে আপনার কাছে একটু সাজেশন চাবো। ধরেন যদি আমি বলি যে আমি হচ্ছে পিএইচডির জন্য যেতে চাই, তো পছন্দের ফিল্ড হচ্ছে হেলথ অথবা পাবলিক হেলথ, নিউট্রিশন অথবা হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ। যদি আমার এনভায়রনমেন্টের প্রতি আকর্ষণ একটু বেশি, সো আমার আসলে আপনি কোনটাকে আগে রাখবেন, লাইক কোশ্চেন এরকম। দুটারই ক্যারিয়ার আছে। তো তুমি মনে করো পিএইচডি করার পরে কোন দেশে থাকতে চাও? তোমার অবশ্যই ইউএসএ। আমি দেশে আসলে কখনো তাহলে আমি বলবো তুমি হচ্ছে পাবলিক হেলথের দিকে থাকো। আচ্ছা, পাবলিক নিউট্রিশনের কথা বলছি আমি স্পেসিফিক্যালি। হ্যাঁ ইয়েস, নিউট্রিশন পাবলিক হেলথের মধ্যেই থাকে, যেটা গুরুত্বপূর্ণ। তুমি ওই দিকে থাকলে পারে হয়তোবা এখানে জব পাওয়ার ফ্যাসিলিটিটা বেশি হবে, বিকজ তোমার ইউএসএ তে অনেক ক্লিনিক্যাল বা এরকম নিউট্রিশনাল থাকে যেখানে জব পাওয়া অনেক ইজি। আচ্ছা, আর এনভায়রনমেন্ট ফিল্ডের কেমন অবস্থা? কিন্তু আমরা পাবলিক হেলথে ডিলেক্ট করতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এনভায়রনমেন্টও ভালো, তবে এনভায়রনমেন্টের জন্য তোমার ডেভেলপড কান্ট্রিজে ডেভেলপিং কান্ট্রিগুলো বেশি ইম্প্যাক্টফুল। সো দুটোই ভালো, যেহেতু তোমার কাছে টার্গেট ইউএসএ, সেজন্য আমি তোমাকে কিন্তু প্রথমে প্রশ্ন করছি। আচ্ছা, থ্যাংক ইউ। জি আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার ফার্স্ট ইয়ারে আছি।
আপনি বলেছেন যে রিসার্চ প্রপোজাল লেখার পর রিভিউ করার জন্য মাঝে মাঝে প্রফেসর বা সুপারভাইজার আর সিনিয়র ভাই ব্রাদারদেরকে দিতে হয়। আমার ইউনিভার্সিটি সর্ট অফ নতুন, সো আমি অ্যালামনাই ওরকম নাই এন্ড প্রফেসর ওরকম ইন্টারেস্টেড না। সো আপনি আমাকে কি রেকমেন্ড করেন, কি করা উচিত? আমার প্রেফার্ড সাবজেক্ট হচ্ছে মেগাট্রনিক্স। ওকে, আমি তোমাকে বলি, এই জন্য নেটওয়ার্ক একটা গুরুত্বপূর্ণ। জাস্ট লাইক আজকে তুমি এই প্ল্যাটফর্মে অনেককেই পাবা যারা এক্সপার্ট বা সিনিয়র, বা তোমার ফিল্ডে কেউ পিএইচডি করতেছে বাংলাদেশের বাইরে কোনো ইউনিভার্সিটিতে, তাকে তুমি ফেসবুকে লিঙ্কডইনে অথবা ইয়েতে পাঠায় তাকে কোনোভাবে তার সাথে কথা বলার চেষ্টা করবা, কথা বলে তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারো। জাস্ট লাইক আমার সাথে যে ছেলেপেলেগুলো ঢাকা ভার্সিটি শাহজালালের কাজ করে, আমি তাদের কোনো দেখিও নাই বাস্তব জগতে, কিন্তু তারা আমার সাথে কাজ করছে, তারা পেপারও পাবলিশ করছে। সো এটা হচ্ছে তুমি এটাকে বলে নেটওয়ার্ক বিল্ড আপ। তুমি নেটওয়ার্ক বিল্ড আপ করো তোমার ফিল্ডে যারা আছে তাদের সাথে কমিউনিকেট করে, যারা বাইরে আছে। এটা কি লিঙ্কডইন টুইটার ইউজ করে জাস্ট পসিবল? লিঙ্কডইনটা হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটা খুবই ভালো। আর একটা হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই ফেসবুক চালায়, তুমি ফেসবুকে এনিহাউ তুমি তার সাথে কানেক্ট হবা, তার সাথে কথা বলবা, তার সাথে কমিউনিকেট করবা। থ্যাংক ইউ সো মাচ ভাই। তুমি যদি মনে করো প্রফেসরদের সাথে কানেক্ট করতে চাও, অবশ্যই লিঙ্কডইন, ফেসবুক না। এমজি এনামুল শেখ দেখতে পাচ্ছি, আপনি আপনার কোশ্চেনটি করে ফেলুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো, আপনি ভালো আছেন? জি ভাই, আমার প্রশ্ন ছিল, আমি হচ্ছে বিবিএ করতেছি, এখন থার্ড ইয়ার আছি। আমার মাস্টার্স করার ইচ্ছা হচ্ছে বিজনেস অ্যানালিস্টে। আমার রিসার্চ ফিল্ড কি হওয়া উচিত বা ইন্টারেস্টিং আমি এখনো বুঝতেছি না। কোন মাস্টার্স ইয়ে করার ইচ্ছা কোন ফিল্ডে একবার বলবেন? বিজনেস অ্যানালিটিক্স। ওকে, বিজনেস অ্যানালিটিক। আপনার পিএইচডি ইন ডাটা সায়েন্স, পিএইচডি ইন বিজনেস অ্যানালিটিক্যাল, আপনি মনে হয় পিএইচডি ইন বিজনেস অ্যানালিটিক্যালই পাবেন, বা বিজনেসের যে কোনো মার্কেটিং বা এই রিলেটেড আপনি অনেক ইয়ে করবেন। তবে আপনার জবের জন্য মার্কেটিং কিন্তু খুব ভালো একটা ফিল্ড। আপনি যদি ইউএসএতে মার্কেটিংয়ে পিএইচডি করতে পারেন, আপনার জবের কোনো অভাব হবে না, ইভেন আপনি খুব দ্রুত ক্রস পজিশনে যেতে পারবেন। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি রেগুলেটরি অ্যাফেয়ার্সে ইয়ে করতে পারেন, অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলোর জব আসলে অনেক বেশি ইউএসএতে। ফারুক সাকিব। আসসালামু আলাইকুম ভাই, আমি এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। তো আমি অ্যাকচুয়ালি মানে একটু পরে জয়েন করছি, আমি ব্যস্ত ছিলাম, আমি বাসায় এসে একটু পরে জয়েন করছি, আমি পুরোপুরি লাইভটা দেখতে পারি নেই। আমি ইনশাল্লাহ রেকর্ড দেখে নিব। বাট আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে আমার মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে বা ম্যানেজমেন্ট স্টাডিজ সাবজেক্ট পড়ে আমি যদি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমার এমবিএ সম্পন্ন করি, তবে আমার অ্যাকচুয়ালি মানে মানে কোন বিষয়ের উপর রিসার্চ করা উচিত? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম। এখন এই জন্যই বলছি, কিছুক্ষণ আগেও এই ধরনেরই আসছিল। সো বিজনেস ম্যানেজমেন্টের সত্যি কথা বলতে জব আছে ইউএসএতে। ডাটা সায়েন্স বলেন, মার্কেটিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, রেগুলেটরি অ্যাফেয়ার্স বলেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলেন, অসংখ্য অসংখ্য ফিল্ড আছে। আপনি সকল ফিল্ডেই বেশ ডিমান্ডেবল, মার্কেটিং ওরিয়েন্টেড সকল ফিল্ডে ডিমান্ডেবল। আপনি যদি সত্যি ডেডিকেটেড হন, আপনি চেষ্টা করবেন যে কোনো রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন, তখন আপনি পিএইচডি হয়ে গেলে আই বিলিভ দ্যাট। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়তেছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি শুনছি মাস্টার্সে নাকি ইউএসএতে ফুল ফান্ডের স্কলারশিপ পাওয়াটা একটু টাফ পিএইচডি থেকে। এখন আমি যদি মাস্টার্সে
হচ্ছে আপনার মানে ফুল ফান্ডেড স্কলারশিপ ইউএসএতে পেতে যায়, মানে আমার জন্য কোন সাবজেক্টটা ইজি হবে আর কি ওইখানে স্কলারশিপ পাওয়ার জন্য? ওকে, থ্যাংক ইউ। এটা সত্যি যে মাস্টার্সের চেয়ে পিএইচডির স্কলারশিপের ফান্ড বেশি থাকে এবং অপরচুনিটিও বেশি থাকে। আর আপনি এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনি পিএইচডিতেই অ্যাপ্লাই করার, সরাসরি মাস্টার্সে অ্যাপ্লাই না করার। আর ইউএসএ কিন্তু আপনার যদি আন্ডারগ্রেড ভালো ইয়ে থাকে, রেকর্ড থাকে, আপনি মাস্টার্স সরাসরি পিএইচডিতে যোগ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ড্রাগ ডিজাইন, ড্রাগ ডেভেলপমেন্ট, ড্রাগ ডেলিভারি, ড্রাগ রিলেটেড অসংখ্য রিসার্চ আছে ইউএসএতে। ইউএসএ লাইফ সায়েন্সের জন্য ওয়ার্ল্ডের স্বর্গ বলা হয়। লাইফ সায়েন্সে আপনি যেটাই সার্চ করলেই দেখ আপনি সেটাই পাবেন। আপনি চুজ করেন আপনি কোন ফিল্ডে টার্গেট আছে করেন, কারণ ড্রাগ রিলেটেড অসংখ্য স্টাডি হয়। জি ভাই, আমি যতটুকু জানছি যে ফার্মাকোলজি, ফার্মাকোজিনোমিক্স এই টাইপের হচ্ছে মানে ক্যারিয়ার অনেক ভালো, কিন্তু এখান থেকে মনে হয় ড্রাগ ডিজাইন রিলেটেড এটা ভুল কথা। এটা ভুল কথা। ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোজিনোমিক্স এর ক্যারিয়ার অনেক ভালো, এটা ভুল। ভালো ডিপেন্ড করবে আপনি কি ধরনের কাজ করছেন। পিএইচডি কাজটা মূলত আপনার ক্যারিয়ারটা, পিএইচডি পরবর্তী ক্যারিয়ারটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের রিসার্চ করছেন। ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স, ফার্মাকোজিনোমিক্স এটা ফার্স্ট এরিয়া, মানে আপনি এখান থেকে ক্ষুদ্র একটা পার্ট নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। সেখানে আপনি সাস লাইক এখন বর্তমান আপনার ন্যানো পার্টিকেলের খুব ভালো একটা ইয়ে চলতেছে, ভ্যাকসিনেশন, নিউক্লিক অ্যাসিড বা ইমিউনোথেরাপি, এইগুলোর উপরে বেশ ভালো ইয়ে চলতেছে। তো এগুলো মূলত ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্সের একটা পার্ট। ওকে, সো আপনি লাইফ সায়েন্সে অসংখ্য পার্ট পাবেন, আপনি এগুলো মোরালেস ভালো। মানে কম্পিউটার এটা ড্রাগ ডিজাইন মানে এটা কিরকম আর কি? এটা নিয়ে অনেক কিছু শুনি যে অনেক ভালো এরকম টাইপের। হ্যাঁ, কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন মূলত এই বছরে আপনার আগে এতটা ছিল না, এই বছরে এআই রিলেটেড যে এটা পাইলো, নোবেলগুলো পাইলো, এই কারণে এটাকে ভালো ইয়ে বলা হয়। এটা ভালো ক্যারিয়ার আছে। জি ভাই, বুঝতে পারছি। জি, আর কেউ আছেন? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হচ্ছে উৎস এবং আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, যদিও অন্যদের থেকে আলাদা, সবাই সায়েন্স একদম। ভাই নো প্রবলেম। ভাই আমার যদি বলি ভাই, আমার ডিপার্টমেন্টে বা খুব 3-4 ব্যাচ যে সিনিয়র বলি এদের মানে খুবই কম হচ্ছে মানে গেছে বা তাদের বা যোগাযোগ হয়নি। সেক্ষেত্রে ভাই আমার ক্ষেত্রে কি সাজেশন থাকবে আপনার? ওকে, এক্ষেত্রে আপনি আইআর ওরিয়েন্টেড, একেবারে আইআরই হতে হবে তা না, কিন্তু এখানে আপনার যেমন আইআর ওরিয়েন্টেড কিন্তু অনেক লয়ের কিছু রুলস ইয়েও আছে। আপনি যখন পিএইচডিতে যাবেন আপনি কিছুটা ট্র্যাক চেঞ্জ করেও কিন্তু যেতে পারেন। আপনি দেখবেন যে আপনার ওই রিলেটেড সাবজেক্টগুলো কোথায় কোথায় আছে, কোন কোন ইউনিভার্সিটিতে আছে, সেই ইউনিভার্সিটিতে যে প্রফেসরগুলো আছে রিনাউন ওই ফিল্ডে, তারা কি ধরনের রিসার্চ করে, তখন আপনি একটা ইজিলি আইডিয়া পাবেন যে ঠিক আছে আমি এই আইআর থেকে এই সকল ফিল্ডেও যেতে পারি। আর তার চেয়ে ভালো হবে যদি আপনাদের ডিপার্টমেন্টের যে সকল টিচাররা পিএইচডি করছে তারা কোন ফিল্ডে পিএইচডি করছে তাদের সাথে কথা বলে আপনি এটা আরো ভালো ডিসিশন নিতে পারবেন। আচ্ছা, আমাদের সেশনটা একটু পরে শেষ করে দিব, আর একটা কোশ্চেন নেব আমরা। হ্যান্ড রেজ করেছেন দেখতে পাচ্ছি এমডি ফয়সাল ইমতিয়াজ আকাশ। ভাই আপনি আপনার কোশ্চেনটি করে ফেলুন। আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে আমাকে? জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি হচ্ছে ভাই মোহাম্মদ ফয়সাল ইমতিয়াজ, পড়াশোনা করতেছি ফার্মেসি বিভাগে, 3য় বর্ষে আছে। তো ভাই আপনার হচ্ছে প্রোফাইলে দেখলাম আর কি আপনার এক্সপার্টাইজ মানে হচ্ছে ক্যান্সার বায়োলজি আছে, ড্রাগ ডেলিভারি আছে এবং ভ্যাকসিনেশন আছে। তো আমার কথা মানে আমার হচ্ছে কি এক্সপার্ট মানে যেটা ইন্টারেস্ট আর কি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন এবং হচ্ছে ক্যান্সার বায়োলজি আর কি, এই দুটাতে। তো আমি চাচ্ছি যে আপনার সাথে হচ্ছে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি আর কি, আপনার
যদি কন্টাক্ট ইনফোটা যদি আমার ফেসবুকে কন্টাক্ট করতে পারেন, ইমেইলে কন্টাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারবেন, লিঙ্কডইনে কন্টাক্ট করতে পারবেন। আমার তো কন্টাক্ট ইনফরমেশন সবই আছে। তারপরেও আপনি যদি চান, আমার ফেসবুক লিঙ্ক হচ্ছে, নেম হচ্ছে শিহাব শাহরিয়া। আর আমার, আপনি যদি চান যে সায়েন্স রিসার্চ সোসাইটি, এখানে আমার মানে ইনফরমেশন সবই আছে, আপনি যে কারো কাছ থেকে নিতে পারবেন, নো প্রবলেম। ধন্যবাদ ভাই। ইভেন আপনি যদি দেখেন যে আমাদের যে আমরা জাহাঙ্গীরনগর যে গ্রুপে আমাদের এই পোস্টটা দেওয়া হয়েছিল, ওখানেও কিন্তু আমাকে অনেকে মেনশন করছে, ওখান থেকে ইজিলি আপনি পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে এত সময় থাকার জন্য, আমাদের এত সময় দেওয়ার জন্য। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো জাস্ট এক মিনিটের যে আমি চাচ্ছি যে যদি সম্ভব হয় আমাদের ইউনিভার্সিটি থেকেও আমি একটা রিসার্চ গ্রুপকে হেল্প করতে চাই। যদি তোমরা কেউ রিসার্চে ইন্টারেস্ট হও, রিসার্চ লাইক এস ড্রাগ ডেলিভারি, ন্যানো পার্টিকেল, ন্যানো টেকনোলজি, ক্যান্সার ভ্যাকসিন, এই রিলেটেড, ইমিউনোলজি, তাহলে পরে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপর আমরা এই বিষয়ে, আমি যতটুকু আমার এই ক্ষুদ্র জ্ঞান আছে, আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। কারণ কি, আমি এ পর্যন্ত ট্রুলি প্রায় 7-8 জনকে হেল্প করছি, তাদেরকে যারা অলরেডি স্কলারশিপ দিয়ে বাইরে আছে বিভিন্নভাবে। তো আমি খুশি হব যে আমাদের ভার্সিটি থেকেও যদি এরকম একটা গ্রুপ আসে, যেখানে থেকে আর কি হেল্প করতে পারবো। ভাই হচ্ছে আমরা হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে আমরা আপনার কাছে অবশ্যই হচ্ছে আমরা আসতাম, বা হচ্ছে আপনাকে আমরা করতাম যে আমাদের একটা পজিশন আছে যে রিসার্চ কনসালটেন্ট হিসেবে। আমাদের যারা সিনিয়র ভাইরা বিদেশে আছেন, রিসার্চ করছেন, তাদেরকে আমরা আর কি রিসার্চ কনসালটেন্ট হিসেবে আমরা আমাদের জিওআর এর সাথে করছি, যেন হচ্ছে আমাদের যারা জুনিয়র আছে তারা যদি হচ্ছে ওই ভাইয়ের হচ্ছে এই রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী হচ্ছে যদি কেউ রিসার্চ ইন্টারেস্ট থাকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ওই গ্রুপটাকে হচ্ছে ভাইয়ের সাথে অ্যালাইন করে দেবো আর কি। ওকে ওকে। আরেকটাই হচ্ছে, সেটা হচ্ছে যে কুয়েটের একটা এরকম অর্গানাইজেশন আছে, ওদের প্ল্যাটফর্মটা ওয়ার্ল্ড ওয়াইড। সেখানে আমি ওদের একজন কনসালটেন্ট বা এক্সপার্ট, ওরা এক্সপার্ট পিপুল নিচে মনে হয় 22 জনকে, তার মধ্যে আমাকে একজন চলে আসছে সারা ওয়ার্ল্ড থেকে, যারা বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসর বা এইরকম। তো এরকম তো তোমরাও করতে পারো। আমরা চেষ্টা করতেছি ভাই। আমরা আসলে আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটি ভাই গত 50 বছরে এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না, আমরা শুরু করছি। এখন দেখি একটু সময় লাগছে, বা হচ্ছে একটু দেখা যাচ্ছে যে তুমি যদি চাও, আমি এরকম 3টা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, তারা কিভাবে কাজ করে আমি তোমাকে একটু আউটলাইন দিতে পারি, যেটা তোমার জন্য সহজ হবে, পরবর্তীতে তুমি কমিউনিকেট করতে পারো। জি 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 অবশ্যই ভাই, জি ভাই অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের সাথে। আমরা মূলত হচ্ছে ভাই আমাদের এই আমাদের একটা সিরিজ চলতেছে, আমরা হচ্ছে ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটি থেকে আমাদের জাহাঙ্গীরনগরের যে বড় ভাইরা পিএইচডি পোস্টডক বা করতেছেন, তাদেরকে হচ্ছে আমরা আমাদের জিওআরএস এর যারা মেম্বার বা হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি বর্তমান রানিং স্টুডেন্ট যারা আছে, তাদের সাথে একটা মিট আপ দেওয়ার, মানে অ্যাটেন্ড করে দেওয়ার একটা প্রচেষ্টা করতেছি। তো সেই সিরিজের প্রথম হচ্ছে আমাদের আজকে, এবং হচ্ছে আপনি আমাদের প্রথম গেস্ট। সো আমি এটা শুরু করতে পারছি। দেন হচ্ছে আমাদের পরবর্তীতে হচ্ছে নেক্সট উইকে 1 তারিখে হচ্ছে আমাদের আরেকটা সেশন আছে, সেটা হচ্ছে জন হপকিন্স থেকে আমার বড় ভাই, আমার ডিপার্টমেন্টের সাইফুল ইসলাম, 45 বেসে জন হপকিন্সে আছেন। উনি ইন্টারন্যাশনাল হেলথ নিয়ে পড়াশোনা করতে পিএইচডি করছেন। সো ভাই হচ্ছে থাকবেন, এবং হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া থেকে হচ্ছে রাজু ভাই আছেন সোশ্যাল সায়েন্সে। সো ভাই হচ্ছে আমাদের ওই দিন থাকবেন। আরেকজন হচ্ছে সান্নি ভাই, স্ট্যাটিস্টিক্স 43। সো ভাইও ইউসিতে আছেন পিএইচডিতে, বায়োস্ট্যাটিক নিয়ে পড়াশোনা। সো ওই 1 তারিখের সেশনে সবাইকে দাওয়াত এবং হচ্ছে নিমন্ত্রণ রইল। ওই জন্য হচ্ছে আমাদের একটা রেজিস্ট্রেশন যাবে কালকের মধ্যেই হচ্ছে পেজে যাবে, সেখানে একটা রেজিস্ট্রেশন। আমরা মূলত হচ্ছে ভাই একটা কনফার্মেশন রাখতেছি, কারণ হচ্ছে আমাদের এই সেশনগুলো উঠাতে হচ্ছে একটা গুরুত্ব থাকে। জি 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 ভাই, এই জন্য হচ্ছে অনেকে দেখা যায় শুধু রেজিস্ট্রেশন করে রাখে, ফলে হচ্ছে আমাদের
আমরা কষ্ট করতেছি সবার জন্যই, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ জয়েন দিল সো এই জন্য হচ্ছে আমরা জাস্ট হচ্ছে মানে জাস্ট যাতে বিকাশের ইয়েটা হচ্ছে যেন সে কপি করে নিয়ে পেস্ট করে, তাহলে বোঝা যাবে তার ডেডিকেশনটা কত। আমরা জাস্ট এটার জন্য একটা ছোট করে রাখি। আপনাকেও দাওয়াত রইল, আপনি 1 তারিখ অবশ্যই জয়েন দিবেন। মানে ভাইরা ইনশাআল্লাহ যদি আমি পারি। দেন হচ্ছে ভাই আমরা একটু শেয়ার করো। নেক্সট হচ্ছে আমাদের অক্সফোর্ড থেকে হচ্ছে মিজানুর রহমান স্যার, আর্কিওলজি 27 ব্যাচ। হ্যাঁ মিজান ভাইকে চিনি, খুব ভালোভাবে চিনি। উনি অক্সফোর্ড থেকে স্যারকে তো তুমি দিতে পারো। জি জি জি, ওনারা দুই বন্ধু থাকবেন ওই দিন, পরে আর কি আমাদের মজিন স্যার এবং হচ্ছে মিজান স্যার। সো দেন হচ্ছে আমরা এইভাবে ভাই হচ্ছে হার্ভার্ড, ক্যামব্রিজ যারা আছেন, হার্ভার্ডও আমাদের 47 বড় ভাই আছে, রিপন ভাই আছে, ক্যামব্রিজে হচ্ছে আমাদের আপু আছে। সো ওনাদেরকে আর কি এনগেজ করা ট্রাই করতে। হার্ভার্ডে আমাদের 36 এর এক বড় ভাই ছিল। 36 আচ্ছা ঠিক আছে ভাই, উনার এটা কি আমাকে দেওয়া যাবে? হ্যাঁ আমি ওকে তোমার সাথেই করে নিব। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। সো আমরা চেষ্টা করতেছি আপনি আমাদের সাথে আসেন, এবং হচ্ছে আমরা আপনাকে ইনশাআল্লাহ নো প্রবলেম। আর তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যাতে আমাকে নক করো, আমি আমার ক্ষুদ্র এটা যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই। আমি রেকর্ডিং করতেছি ভাই, এই সেশনটা রেকর্ডিং করতেছি। বলেন কোনো চাপ নেই, শেষে কত এরিয়া এখন শেষ হয় তো শেষ হবে আর 5-6 মিনিটের মধ্যে। ঠিক হ্যাঁ দেখ কোথায় যাবো, বলতে যাবো কোথায় যাবো? শেষ হয়ে